ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনারা শুনবেন লেখিকা রূপা সাহার কলম থেকে একটি ভয়ঙ্কর ভয়ের গল্প, শোধ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, লেখিকা রূপা সাহার কলম থেকে শোধ। खं खं कृपाणु हरि 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 पैशाची दर्शाया रा रा रात्रिकाल पुरुषाचा। রাতের নিস্তব্ধতা ভেদ করে মন্ত্রগুলোর পুনরাবৃত্তি শ্বাসরোধ করে গিলছে প্রকৃতি। অপেক্ষা করছে ভয়ঙ্কর কোনো শক্তির আবির্ভাবের। বহু দূরে কোথাও একটা প্যাঁচা ডেকে চলেছে খানিক বাদে বাদে, তার গলায় বিষণ্ণ সুর। শ্মশানের উত্তর পশ্চিম কোণে ঘণ্টাখানেক আগে পোড়ানো লাশের থেকে কয়েকটা পোড়া কাঠ খসে পড়ল। তার থেকে ছাইয়ের গন্ধ এখনও ভেসে আসছে। পটপট শব্দ করে জ্বলছে আগুন। না, লাশ দাহ করার আগুন নয়, যজ্ঞের আগুন। শ্মশানের দক্ষিণ দিকে মুখ করে মন্ত্র জপ করে চলেছে প্রেত সিদ্ধ তান্ত্রিক কায়া। তার সর্বাঙ্গ আগুনের লাল আভায় আভায়িত হয়ে উঠেছে। তার মুখ বলতে চোখে পড়ে দুটি চোখ, মোটা ভুরু আর টিকালো নাক। মুখের বাকি অংশ দাড়ি, গোঁফ আর জটাজুটের আড়ালে ঢাকা। জ্যামিতিক, সাংকেতিক ও আধ্যাত্মিক চিহ্ন সমন্বয়ে লাল, নীল, হলুদ, সবুজ, সাদা আবিরে অঙ্কিত চক্র ক্রসমূহ ভূমির ওপর এরই বড় বৃত্তের কেন্দ্রে পদ্মাসনে ও জ্ঞান মুদ্রায় ধ্যানরত কায়া। তার সামনে গগনমুখে শায়িত এক টাটকা মৃতদেহ, যার শরীরের নানা অংশে লাল রঙে আঁকা নানা চিহ্ন। তার ডান পাশে একটা বাচ্চার মাথার খুলি, যার অন্ধ কোটর দুটোর দিকে তাকালে মনে হয় তা থেকে বেরিয়ে আসছে জ্বলন্ত দৃষ্টি। তার পাশে একটা দর্পণ, আর তার ওপর একটা ময়ূরের পালক। অন্য পাশে রয়েছে কতগুলো পান পাতা, মোমবাতি, কয়েকটা জুঁইয়ের মালা, রজনীগন্ধার ফুল, কাকের পালক, টিকটিকির লেজ, পান, লবঙ্গ, এলাচ, সিঁদুর, একটা সাদা তরল পদার্থ সহ আরও নানা রকম সামগ্রী। অন্ধকারের কালো আর আগুনে লাল হলুদ রং ছাড়া সংসারের সব রং যেন বিলীন হয়ে গেছে। পেছনের পাকুর গাছটা যেন অদৃশ্য বড় বড় দুটো চোখ মেলে শ্বাসরোধ করে দেখে চলেছে এই পিশাচ সাধনা। কায়া মন্ত্রোচ্চারণ করে চলেছে, खं खं कृपाणु हरि 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 पैशाची दर्शाया रा रा रात्रिकाल पुरुषाचा। আরও 18 বার মন্ত্রোচ্চারিত হল। ব্যাস, এই ধাপের কাজ শেষ। এখন শুধু অপেক্ষা চন্দ্রগ্রহণের। আজ মঙ্গলবার, কৃষ্ণপক্ষের চতুর্দশী। পরিষ্কার আকাশে নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলছে, যেন ভয় পাচ্ছে তারা। অর্ধ নির্মিলিত হলুদ চাঁদ প্রহর গুনছে কখন রাহুর আগমন হবে। তার সাথে কায়াও। আর কয়েক মিনিট তারপরেই রাহু আসবে চন্দ্রকে গ্রাস করতে। আর তখনই শুরু হবে কায়ার সাধনার শেষ অংশের শুরু। চন্দ্রগ্রহণ শুরু হলো। মন্ত্রোচ্চারণের ধরন এবং মন্ত্র বদলে গেল। কায়া যতটা সম্ভব দুমড়ে মুচড়ে ঠোঁটের মাঝে পিষে নির্ধারিত গোপন সংযত শব্দগুলো ক্ষীণ স্বরে মুখে উচ্চারিত করছে। কিছুক্ষণ পরেই হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করল। পরিষ্কার আকাশে হঠাৎ উদয় হওয়া কালো মেঘের ঘনঘটা। সাথে সাথে বইতে লাগলো ঝোড়ো বাতাস, যে বাতাস লণ্ডভণ্ড করে দিতে চাইছে সমস্ত কিছু। গাছের শুকনো পাতা, ধুলো, বালি, ছাই, পোড়া কাঠ সব কিছু এলোমেলো করে দিচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে স্থির রয়েছে শুধু বৃত্তাকার গণ্ডির মাঝের পরিবেশ। তাতে এতটুকু কোনো এদিক ওদিক হচ্ছে না, আর না কোনো ঝোড়ো বাতাস অতিক্রম করতে পারছে ওই গণ্ডি।
বাতাস যেন বারবার ব্যর্থ আক্রোশে চেষ্টা করছে গণ্ডির ভেতর ঢুকে সব কিছু ছারখার করে দিতে। তবে কোনো অদৃশ্য সুরক্ষা বলয়ে বাধাপ্রাপ্ত হয়ে বারবার সে ফিরে যাচ্ছে অন্যদিকে। আকাশের চন্দ্রগ্রহণ বা নক্ষত্রলোক কোনোটাই আর দেখা যাচ্ছে না। শোঁ শোঁ করে ঘূর্ণির মতো বাতাস পাক খাচ্ছে, আর এসবের মাঝে কোনো ভাব পরিবর্তন ছাড়াই নিজের কাজ করে চলেছে প্রেত সিদ্ধতান্ত্রিক কায়া। এসব কিছুই তার কাছে পরিচিত। এরপর কি হতে পারে তাও সে অবগত। বিগত সময়ে সব সাধনায় সিদ্ধিলাভ করার হেতু সে সব কিছুর সাথেই পূর্ব পরিচিত। সে এবার তার ডান হাতটা উঁচিয়ে আকাশমুখী করে আবার সেটাকে নিচে নামিয়ে নিজের অনামিকাতে কিছুটা সিঁদুর লাগিয়ে নিয়ে সামনে রাখা সব দেহের কপালে স্পর্শ করে ধরে থাকল, আর সাথে করতে লাগলো গুপ্ত মন্ত্রোচ্চারণ। সব দেহটা কেঁপে উঠল কিছুক্ষণের জন্য, যেন তার মধ্যে কিছুক্ষণের জন্য প্রাণ সঞ্চারিত হলো, আর তারপরেই সে হাত উঠিয়ে নিল। সবের কপালে টিপের মতো হয়ে গেল। এরপর সে পাশ থেকে একটা জুঁইয়ের মালা তুলে নিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে সেটাকে সব দেহের গলায় পরিয়ে দিল। কিছুটা চন্দন তুলে নিয়ে সব দেহের মাথা থেকে পা পর্যন্ত ছিটিয়ে দিল। এবার সে পাশ থেকে একটা ঘোড়া তুলে নিয়ে দাঁড়িয়ে পড়ল, আর ঘুরতে ঘুরতে সব দেহের চারপাশে সুগন্ধি জল ছিটিয়ে দিতে লাগল। প্রদক্ষিণ শেষ হলে পুনরায় সে তার আসনে এসে বসল। চলতে লাগলো একে একে অন্যান্য প্রক্রিয়া। ওদিকে গণ্ডির বাইরের পরিবেশ ক্ষণে ক্ষণে বদলে চলেছে। কখনো দেখা যাচ্ছে নরকঙ্কালেরা শয়ে শয়ে উদ্দাম নৃত্য করছে, কখনো দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা বিকৃত অঙ্গ প্রত্যঙ্গের বেদনা নিয়ে তীব্র আর্তনাদ করছে, তো কখনো দেখা যাচ্ছে লাস্যময়ী নারী মূর্তিরা উন্মুক্ত শরীরে কায়াকে আহ্বান করছে তাদের কাছে। আবার কখনো দেখা যাচ্ছে হাজার হাজার শবদেহ, কারোর মাথা নেই তো কারোর পা নেই, কারোর মুখ ঝলসানো শুধু চোখে দেখা যায়, আর কারোর চোখের জায়গায় অন্ধকোটর, কারোর সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে পড়ছে, কারোর দন্ত বিকশিত, কারোর শরীর দুভাগে বিভক্ত, আরও নানা রকমের শবদেহ। রক্তচক্ষু দৃষ্টিতে অট্টহাস্য করে এগিয়ে আসছে কায়ার দিকে। তবে শেষ পর্যন্ত বৃত্তের কাছে এসে তারা কেউই আর গণ্ডি ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারছে না। তীব্র আস্ফালনে ফেটে পড়ছে তারা। কায়ার সেদিকে হুঁশ নেই। তার সম্পূর্ণ মনোযোগ যজ্ঞে। টিকটিকির লেজ, কাকের পালক, নানা রকমের জিনিস দিয়ে সে ক্রমান্বয়ে আগুনে আহুতি দিয়ে চলেছে, আর মন্ত্র জপ করে চলেছে তার সাথে। আহুতি শেষ হতেই আশেপাশের সমস্ত অদ্ভুত দৃশ্য, সব দেহ সব অদৃশ্য হয়ে গেল। সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেল, যেন কোথাও কিছু ছিলই না। কায়া চোখ বন্ধ করে জোড় হস্তে প্রণামের ভঙ্গি করে পুনরায় উচ্চস্বরে মন্ত্রপাঠ করতে লাগলো। ওম পিশাচ নমঃ পৈশাচি দর্শায় দর্শায় আবির্ভূতায় চ। মন্ত্রগুলোর পুনরাবৃত্তি করতে লাগলো। একটা সময় পর আগুনের অপর প্রান্তে লাল ধোঁয়ার ছায়া কুণ্ডলী পাকাতে শুরু করলো। ছায়া ক্রমশ ঘনীভূত হতে লাগলো এবং এক আবছায়া মুখাকৃতি ধারণ করলো। আকাশে পুনরায় গাঢ় কালো মেঘ ঘনীভূত হলো। হঠাৎ সেই ছায়ার মধ্যে থেকে অপার্থিব এক কণ্ঠ ডেকে উঠল। কায়া বিস্ফারিত প্রসন্ন মুখে চোখ খুলল, মাথা নত করে প্রণাম করল সেই ছায়া মূর্তিকে। তারপর বলল, নমো পৈশাচি, আমি উৎফুল্ল আপনার সারায়। ছায়াকুণ্ডলী থেকে আবার ছায়ামূর্তি বলে উঠল, বহুযুগ পর কারো নিপুণ সাধনায় আমি প্রসন্ন। বলো, তোমার কি সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে পারি? আপনার সেবা আমার একান্তই প্রয়োজন। আমি চাই এই নারী শব্দে আপনি প্রবেশ করুন এবং আমায় আমার প্রতিশোধ নিতে সাহায্য করুন। সময় মতো আপনার সমস্ত কার্য সম্পর্কে আমি আপনাকে অবগত করব
এবং সঠিক সময়ে আপনাকে মুক্ত করে দেব। যথা ইচ্ছা। এই বলে আবারও অট্টহাস্য করে উঠল লাল ছায়ামূর্তি। সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ দেখা দিল কয়েক ঝলক। তার শব্দ সহ কেঁপে উঠল গোটা আকাশ, বাতাস, মাটিও দুলে উঠল। আর সাথে সাথে কেঁপে উঠতে লাগলো সব দেহ। কায়া মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে একটা মন্ত্র জপ করে তার বাম হাত ঠেকালো তার কপালে, আর আরেক হাতের বৃদ্ধাঙ্গুল রাখলো সব দেহের কপালের মাঝখানে। সব দেহের মুখের শিরাগুলো একটা একটা করে ফুটে উঠতে লাগলো। তার ঠোঁট বিস্তৃত হলো, হাতের পায়ের আঙুল কেঁপে কেঁপে উঠল, আর আরও একবার বজ্রপাত হলো। সাথে সাথে খুলে গেল তার চোখ জোড়া। সব দেহ উঠে কায়ার মুখোমুখি বসল। সাথে সাথে সে আর কায়া একসঙ্গে অট্টহাস্য করে উঠল। সব সহধরিত্রী কেঁপে উঠল আরও একবার। আকাশ বাতাস ছাড়িয়ে, দিগন্ত পেরিয়ে তাদের অট্টহাস্য পৌঁছে যেতে লাগলো অন্য কোনো জগতে। সাল 2003। ঝাড়খণ্ডের ক্ষুদ্র একটা গ্রাম কাঞ্জিয়া। অজ্ঞাত নয়, আবার বিখ্যাতও নয়। মূল ঝাড়খণ্ড বা বলা যায় রাজধানী শহর রাঁচি থেকে প্রায় 112 কিলোমিটার দূরে মধুপুর জেলার দেওঘরের একটা ছোট্ট অংশে অবস্থিত এই গ্রাম। গাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কাঞ্জিয়া। গ্রামের উন্নতি অনুন্নতি, ন্যায় অন্যায়, আইন প্রশাসন সবই এই পঞ্চায়েতের হাতে। এটি একটি সাঁওতাল পরগনা বিশেষ, যা প্রায় 35 হেক্টর জমি নিয়ে গঠিত। বসবাস করে প্রায় 36 থেকে 37টি পরিবার। এখান থেকে রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। স্কুল অবস্থিত প্রায় 5 কিলোমিটার দূরত্বে। গ্রামের প্রায় 70% মানুষ শিক্ষিত হলেও মূল শিক্ষার আলো এদের মধ্যে প্রভাব ফেলতে পারেনি। তাই তো সহজেই এরা প্রভাবিত হয় অন্ধবিশ্বাস, কুসংস্কার, গোঁড়ামি এবং ষড়যন্ত্রের দ্বারা। গ্রামের অধিকাংশ জুড়ে রয়েছে কৃষি জমি। সবুজে মোড়া এই ছোট্ট গ্রামটা শহুরে ব্যস্ততা, যান্ত্রিকতা, বাইরের আলো থেকে অনেক দূরে নিত্য বয়ে চলেছে নিজের তালে। এখানের জীবনের এক আলাদা ছন্দ রয়েছে, আলাদা অনুভূতি রয়েছে, নিজের নিয়ম কানুন, বিশ্বাস অবিশ্বাস রয়েছে। এই পরিশ্রমী মানুষগুলোর জীবনযাত্রা অত্যন্ত সাধারণ। বৈচিত্র্য বলতে কোনো উৎসব অনুষ্ঠান, আর নইলে হিংস্র ষড়যন্ত্রের শিকারের খেলা। এই গ্রামেরই অন্য আর 5টা সাধারণ পরিবারের মতো একটা পরিবার হলো হেমব্রম পরিবার। দুপুরের তীব্র রোদ পড়ে যাওয়ার পর মলিন গোধূলি বেলায় কুয়োর পাট থেকে জল তুলে ঘরে ফিরছিল হৈমন্তী। পথে আসমানি বউয়ের সাথে দেখা। তাকে দেখে আসমানি বউ বলল, অলো ও হৈমন্তী, কই গেছিলা? জল আনতে বুঝি? ওই হ্যাঁ গা বৌদি, রাতের খাওনের জল তুইলা নিয়ে যাই। তুমি কোন যাও? আসলে তোমার দায়দার এক দুঃসম্পর্কীয় আত্মীয় আমাগো তাদের ঘরে নেমন্তন্ন করছে, এই তো পাশের গ্রামে। তাই লিনুয়াদের কাছ থেকে একটু কাজলটা আনতে যাচ্ছিল। ও, তা বেশ ভালো ভালো। হ, তা তোমার ওই ডাগর ডাগর চোখে তো দেখতেছি কাজল পইরা আইসো। তবে হ্যাঁ, বড় সুন্দর মানায় তোমারে কাজলে। তা যাই হোক, তোমার কাছে হবে না কি গো কাজল একটু? ও মা, হবে না কেন? নিশ্চয়ই হবে। আমার সঙ্গে চলো, বাসায় গিয়া দিতাছি, তুমি নিয়ে যাইও। কাজল পরলে তোমারও বড় সুন্দর লাগে। সে যাই কও না কেন, আমার আর কি লাগে? তোমারে তার চেয়ে 4 গুণ সুন্দর লাগে গো। তোমার মতো সুন্দর মাইয়া আমাদের গ্রামে আর কয়টা আছে কও দেখি? থাক থাক, অনেক হইছে, এখন চলো তো দেখি, নইলে দেখবা তোমাদের বেড়াতে বেড়াতে রাত হইয়া গেছে। হ, এইটা ঠিক কইছো, চলো তালে। তারা দুজনে মিলে হাঁটা ধরল হৈমন্তীর বাড়ির উদ্দেশ্যে। আসমানির কথা সত্যই বটে, হৈমন্তীর মতো রূপসী নারী এ গ্রামে খুব কমই আছে, বা হয়তো নেই। তার রূপকে যে কেউ কেউ মনে মনে ঈর্ষাও করে, তার বলে দিতে হয় না। উজ্জ্বল শ্যামবর্ণা, ঘন কালো ঈষৎ ঢেউ খেলানো কেশরাশি, কালো ভ্রুদয় আর হলদে কটা চোখ,
সে হাসলে যেন মুক্ত ঝরে পড়ে। সঠিক স্বাস্থ্যের অধিকারী, পূর্ণ যুবতী দেহের সব লক্ষণই সুস্পষ্ট তার দেহে। শুধু রূপেই সুন্দর সে নয়, বরং ব্যবহার আর গুণেও সে সুন্দর, সাথে শিক্ষিতাও। গ্রামের যে কজন উচ্চশিক্ষিতা নারী আছে তার মধ্যে সে একজন। অতি উচ্চশিক্ষায় নাকি তাদের ভুল পথে চালিত করার নির্দেশ দেওয়া হয়, তাদের ধর্মচ্যুত করার চেষ্টা করা হয়। তাই উচ্চশিক্ষায় মোড়লের নিষেধাজ্ঞা আছে। তারপরেও তার জেদ আর বুদ্ধির ফলে তার বাবা মা তাকে পড়াতে বাধ্য হয়েছিল। মাধ্যমিক পাশ করেছে সে 5 কিলোমিটার দূরে থাকা বিদ্যালয় থেকেই। তবে তারপর তার আর পড়া হয়ে ওঠেনি। আসমানি আর সে দুজনে বাড়ি পৌঁছলে হৈমন্তী ঘরের উঠোনে দাঁড়িয়ে থাকা তার আম্মাকে দেখে বলল, আম্মা, বৌদি এসেছে। তুমি তার সাথে খানিক কথা কও, আমি ঘড়া রেখে কাজল খাল নিয়ে আসি। হৈমন্তী ঘরে ঢুকে জলের ঘড়া রেখে কাজল আনতে গেল অন্য ঘর থেকে। আর আসমানি বউ দাঁড়িয়ে গল্প করতে লাগলো। তা হ্যাঁ গা আসমানি, কই যাবি নাকি? আগে হ্যাঁ গা খুড়িমা, তোমাগো পোলার পাশের গ্রামে এক দূর সম্পর্কীয় আত্মীয়র ঘরে যাওয়ার আছে। তা লিনুয়াদির কাছে যাচ্ছিলুম, পথে হৈমন্তীর সাথে দেখা, তাই ওর সাথে চলে এলুম। তা বেশ বেশ, ভালো কইরা ঘুইরা আসিস। তেমন তো কোথাও বেরোনো হয় না তোর। হ্যাঁ ওই। তা ও খুড়িমা, হৈমন্তীর জন্য পাত্র টাক্তর দেখছো নাকি কিছু? মেয়ে তো রূপ যৌবন ফাটিয়া পড়তাছে, সেদিকে খেয়াল আছে? তা তো দেখা শুরু করছেই তোর খুড়ো। একটা ভালো পাত্তর পাইলেই দিয়া দিব। তবে মেয়েটার আমার যা তেজ, এমন তেজ সামলাইতে পারবো সেই দীক্ষাই পাত্তর আনতে হইব। তারেও হইতে হইব আরও তেজি। তবে মেয়েটার বিয়া হইয়া গেলেই ঘরটা আমার কেমন ফাঁকা হইয়া যাইব। ছেলে 3টা বিয়াইছি ঠিকই, কিন্তু মায়া তো একটাই হইছে। আর ওর বিয়া হইয়া গেলে আমার নাতিটা এই বা তার মায়ের ঘুমের সময় কে সামলাবে? ইতিমধ্যে কাজল নিয়ে হৈমন্তী প্রবেশ করল। কি কথা হইতেছিল শুনি? তা তোমার কথাই হইতেছিল গো। তা তোমার আম্মা কইতাছে তোমার তেজ সামলাইতে পারবে এমন একখান পুরুষের লগেই তোমার বিয়া দিব। সে হবে তোমার সেও তেজি। তা তুমি আবার সেইতেই সামলাতে পারবা তো? যা, কি যে কও না। লজ্জায় রাঙা হওয়া হৈমন্তী আসমানির হাতে কাজলটা দিয়ে এটুকু বলে দৌড়ে ঘরে পালিয়ে গেল। আসমানি বউ হেসে বেরোনোর উদ্যোগ করল। আজ আইসি গো হেমরম খুড়িমা, আবার অন্যদিন আসবো খন। আচ্ছা, দেখা শুই না যাইও। লজ্জায় রাঙা রঙে গোধূলি ক্রমশ আরও রাঙা হয়ে উঠতে লাগল। একসময় সন্ধে নেমে এলো। এরপর প্রায় দিন 8 পর হৈমন্তীকে পাশের একটা গ্রাম থেকে দেখতে এলো। পরিবার, ছেলে দেখে, তাদের ব্যবহার দেখে হেমরম মশাইয়ের পছন্দ হলো ছেলে। আর ছেলের পরিবারও পছন্দ করলো হৈমন্তীকে। যদিও সাঁওতাল পরগনায় মেয়েরা বিয়ের আগে পাত্রের মুখদর্শন করা রীতিবিরুদ্ধ, তবুও হৈমন্তীর কথা অনুযায়ী আগে থেকে না দেখে না জেনে শুনে সে কাউকে বিয়ে করতে পারবে না। বিয়ে দিতে হলে তাকে পাত্রকে দেখতে এবং কথা বলতে দিতে হবে। তার জেদের কাছে হার মেনে আর তার কথার যুক্তি দেখে তার বাবা সে অনুমতি দিলেন এবং পাত্রের সাথে তার সাক্ষাৎ করানো হলো। এরপর সম্বন্ধ পাকা হয়ে গেল। বিয়ের দিন ঠিক হলো 3 মাস পর শুক্লা পঞ্চমীর সন্ধ্যা লগ্নে। দিন 15 মধ্যে নিমন্ত্রণ করা হয়ে গেল গোটা গ্রামকে। হেমব্রম পরিবার যে অনেক বিত্তশালী পরিবার এমনটা নয়, বরং এটা এই গ্রামের একটা নিয়মের মধ্যে পড়ে যে কারোর বিয়েতেই গোটা গ্রামকে নিমন্ত্রণ করা এবং গোটা গ্রামের উপস্থিত থাকা বাঞ্ছনীয়। তবেই সমাজে সেই বিয়ে মান্যতা পেয়েছে গণ্য হয়। অনুষ্ঠানে গ্রামের সকল মানুষ মিলে কাজে হাত লাগায়, জোগাড়পত্র করে, সাজগোজ করে, নবদম্পতিকে আশীর্বাদ প্রদান করে। বিয়ের খাবারের খরচের ভার শুধু বইতে হয় পুত্র বা কন্যার পিতাকে, বাকি সব কিছু গ্রামের লোকের সাহায্যেই হয়ে যায়। এর ঠিক 1.5 মাস পর এক পড়ন্ত বিকেলে গ্রামের মাঝে বড় অশ্বত্থ গাছের নিচে বসল জমি বিবাদ সভা। গ্রামের এই প্রধান কুয়োটা একেবারে গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত, আর বর্তমানে সকল সভাই হয় এই অশ্বত্থ গাছের নিচে এই স্থানে। উপস্থিত হলেন মোড়ল মশাই,
মকরবাগ সান্যাল, যদিও সবাই তাকে মোড়ল মশাই হিসেবেই ডাকেন সবসময়। এমনকি তার গিন্নি অবধি তাকে মোড়ল মশাই বলে ডাকেন। সুস্বাস্থ্যের অধিকারী বলবান মোড়ল মশাইয়ের কথাই শেষ কথা। লোকে তাকে অন্ধের মতো সবসময় বিশ্বাস না করলেও মোহগ্রস্তের মতো তার কথা মেনে চলে। তার রূপ খুব সুশ্রী না হলেও খারাপ নয়। চাপা গায়ের রং, মাথায় ঘন লালচে চুল, মোটা গোঁফ, বাদামি চোখ আর কঠোর পরিকাঠামো সম্পন্ন দেহ। পরনে সবসময় পরেন সাদা ধুতি আর ফতুয়া। মিষ্টভাষী স্বল্প কথার এই অমায়িক মানুষটার মুখোশের পেছনে রয়েছে কামুক, হিংস্র, ষড়যন্ত্রী একটা মানুষ। আজকের সভা হলো সাধুয়া টেন্ডার সাথে মনু দেসাইয়ের জমি বিবাদের সভা। বৈভব মান্ডি মাদল বাজিয়ে সভার সূচনা করল। মোড়ল গম্ভীর ভঙ্গিতে সভা শুরু করে বলল, মনুয়া সাধুয়া, তোমরা দুজনে কোন জমিকে কেন্দ্র করিয়া বড় সড় বিপদ ঘটিয়েছ আজ দুপুরে? আমি জানতে চাই কেন এই বিপদের সূত্রপাত, আর কোন জমি রয়েছে এই বিপদের মূলে। সাধুয়া, তুমি প্রথমে কও। মোড়ল মশাইয়ের নির্দেশে প্রায় মোড়লের পায়ের কাছে গিয়ে পড়ল সাধুয়া। বলল, আপনার প্রথম থেকে বলতেছি মোড়ল মশাই, উত্তরের সাইড কাটা জমিটা আমার। এতদিন তার 3 ভাগে আমি চাষ করছি, 1 ভাগ হেলায় ফেলায় রাখছি। এ মাসে যখন বাকি 1 ভাগে চাঁদা লাগাইতে গেলাম, তখন ওই বেটা মনু বলে যে ওটা ওর এলাকা, ওর হেফাজতে থাকে, তাই চাষ করতে গেলে আমাকে ওর ভাড়া বাবু টাকা দিতে হবে। সেই নিয়ে আসে কি তুমুল অশান্তি, কি বলি মশাই। তার ফলস্বরূপ এই সভা। আপনাকে সঠিক বিচার করতে হবে। জমির 1 ভাগের জঙ্গলে আমি আপনাকে সেবা হিসেবে দেব। মনু, তোমার কি কওয়ার আছে শুনি। মোড়ল মশাই এবার মনুকে জিজ্ঞেস করলে সে বলল, ও মিথ্যা কথা কইতেছে মোড়ল মশাই, ডাহা মিথ্যা কথা কইতেছে। আপনারা ভুলাই দিছে, এমন কিচ্ছু না। ওর আর আমার জমি পাশাপাশি। এই দিন ও আমার জমিতে ঢুইকা কয় যে ও নাকি এখানে ফসল ফলাবে। আমার জমিতে ফসল লাগাতে চাইলে আমি তো ভাড়া বাবুর টাকা চাইমুই। ও খামোখা কথা ঘুরাইয়া ওর পতিত জমির কথা কইয়া চেঁচামেচি করতে শুরু করলো, আর ঝামেলা বাইঁধা গেল। আপনি চাইলে আমি আপনারে আমার জমির দলিল, কাগজপত্র সব দেখাতে পারি। আমি তো মাছ শিকার করি, আমার জমিটা পড়েই আছে, সেখানে কেউ একজন ফসল ফলাবে এইটা শুনে আমি খুশি হয়েছিল। কিন্তু এমনি এমনি কি আর জমি ছাড়া যায়? সেই জন্যই ভাড়া চাইছি। এবার আপনিই কন দিকি কর্তা, কে ভুল আর কে ঠিক। আপনার 1 মাসের মাছের জোগানের ভার সব আমি নিলাম। বাকি প্রত্যক্ষদর্শী জনগণের কাছ থেকেও বক্তব্য শোনা হলো। সবার বক্তব্য শুনে মোড়ল মশাই বললেন, আমি জায়গাটা, জমিটা আর তোমাদের দলিলগুলো দেখব। চলো, আমারে আগে জমি দেখাবে, চলো। তাকে জমি দেখানো হলো। জমির দলিলপত্র তিনি দেখলেন। যে জমি নিয়ে বিবাদ তা সত্যিই সাধুয়া টেন্ডার। মনু এর ওপর জবরদখল করার ফন্দি এঁটেছে। দলিল দেখে সব বোঝা গেলেও মোড়ল মশাই বাক্য দিলেন যে এই জমি মনুর, তাই চাষাবাদ কিছু করতে চাইলে সে যদি জমি ভাড়া দিতে চায় তা দিতে হবে। এ নিয়ে কোনো বিবাদের সূচনা যেন না হয় তাও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন। সাধুয়ার তো প্রায় কাঁদো কাঁদো দশা। মোড়লের মুখের ওপর কথা বলার সাহস তার নেই, কিন্তু এভাবে তার পিতৃপ্রদত্ত জমি মিথ্যের জালে ষড়যন্ত্রে অন্যের হস্তগত হবে তাও যেন সে মানতে পারছে না। এমন সময় সেখানে উপস্থিত হয় হৈমন্তী। জনগণের ভিড় ঠেলে সামনে এগিয়ে মোড়ল মশাইকে উদ্দেশ্য করে অনুনয়ের সুরে অথচ দৃঢ় কণ্ঠে বলল, মোড়ল মশাই, যদি কিছু মনে না করেন তাইলে আমি জমির দলিলগুলো একবার দেখতে চাই। কেন, তোর দেখার কি প্রয়োজন? আমি কি ভুল বিচার করছি বলে তোর মনে হয়? ওমা, ছি ছি, এ কি কথা কন? আপনার বিচারে ভুল হইবা এ বলার সাহস আমার আছে নাকি? ওই নিজস্ব কৌতূহল হইতাছে কইতে পারেন। বাড়ির 2টা বাড়ি পরেই সাধুয়া খুড়োর বাড়ি। ছোটবেলা থেকে তার উঠোনে আর আশেপাশে খেলা কইরা বড় হইলাম, আর তার চোখে জল বড় কষ্ট দিতাছে। এমনিই হোক, আমি একবার খালি দলিল 2টা দেখতে চাই। মোড়ল বিরক্তি নিয়ে রাগে কিড়মিড় করতে করতে অনুমতি দিল। বিরাজে মোড়লের ডান হাত বলা চলে, সে দলিলগুলো নিয়ে হৈমন্তীকে দেখালো। মোড়ল জানে হৈমন্তী পড়াশোনা জানে, কিন্তু কিছু বুঝতে পারলেও তার মুখের ওপর তার বিচারের বিরোধিতা করার সাহস এই অঞ্চলে কারণ নেই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার এই ধারণা ভেঙে দিল হৈমন্তী।
দলিল দেখে শুনে সে বলল, কিছু মনে করবেন না মোড়ল মশাই, ভুল তো মানুষ মাত্রই হয়, আপনারও হয়েছে। আপনি হয়তো ভালো করে খেয়াল করেন নাই, বা আপনার চোখ এড়াই গেছে। এই বলতে বলতে সে দলিল সহ মোড়লের দিকে এগিয়ে গিয়ে তাকে দেখাতে লাগলো এবং বাকি জনগণকেও দেখিয়ে বলতে লাগলো, এই যে দেখেন, এই যে তোমরাও দেখো, এই 4 অংশের ডমিটা মনুখুড়ো দলিলে রায়ের দাগ নম্বর আর ভোগসত্ত্ব সাধুয়াখুড়ো দলিলে আছে। মানে এই জমিটা মনুখুড়োর না, বরং সাধুয়াখুড়োরই। নিজের জমিতে চাষ করবার জন্য সে অন্য একজনকে টাকা দেবে, এইটা কি ঠিক? আপনি তো বিচারকর্তা, বুঝতে পারছি যে এইটা কোনোভাবে আপনার চোখ এড়িয়ে গেছে, কিন্তু এখন তো দেখলেন, তাহলে এবার আপনি সঠিক রায় দেন। রাগে মোড়ল মশাইয়ের চোখ মুখ গরম হয়ে গেল। লালও হয়তো হলো, কিন্তু শ্যামবর্ণ হওয়ায় তাকেও বুঝতে পারল না। রাগ সামলে একটা অভিনয়ের হাসি দিয়ে দক্ষ অভিনেতার মতো সে বলল, আরে আরে আরে, তাই তো, সত্যি আমার চোখ এড়িয়ে গেছে। আর একটু হলেই কি অবিচার না হয়ে যায় তো সাধুয়ার সাথে। তুই আমার চোখ খুলিয়া দিয়েছিস বেডি, আমার এই পাপের হাত থেকে বাঁচিয়েছিস। তোরে যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি জানি না। আচ্ছা যাই হোক, আমি এই সাধুয়া, তুমি আজ থেকে তোমার জমি ব্যবহার করতে পারবে যত ইচ্ছা। মনু এতে কোনো বাধা দিতে পারবে না, আর টেকাও চাইতে পারবে না। আর মনু, মিথ্যে কথা বলার জন্য তোমার জরিমানা দিতে হবে। এই নিয়ে আর কোনো বিবাদ যেন না হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো সবাই এখানেই শেষ হচ্ছে। এই বলে চলে যাওয়ার সময় তিনি হৈমন্তীর দিকে আবার ফিরে হাসি হাসি মুখে বললেন, একদিন তোর এই ঋণ আমি ঠিক শোধ করে দিব, দেখে নিস। সাধুয়া আনন্দে কেঁদে ফেলল। বারবার হৈমন্তীকে ধন্যবাদ জানালো আর তাকে আশীর্বাদ করতে লাগলো। বাকি সকলেও হৈমন্তীর খুব প্রশংসা করল। লোকের মুখে এ কথা শুনে বাড়ি ফিরেও হৈমন্তী প্রশংসা পেল তার আম্মা, বাবু, বড়দা, বৌদিদি, মেজদা, মণিদার কাছে। মণিদার কাছে সে সব গল্প খুলে বলল। বছর 5-এর বড় মণিদা, মানে তার ছোটদার সাথে তার সম্পর্ক একেবারে বন্ধুর মতো। দুজন দুজনকে বড় ভালোবাসে, আর তাদের খুনসুটির কথাও সবাই জানে। দাদাকে ছাড়া বোন চলে না, বোনকে ছাড়া দাদা, এমন তাদের স্বভাব। সে এই কথা শুনে হৈমন্তীর পিঠ চাপড়ে সাবাসি দিল। সব কিছু ভালোই চলছিল কাঞ্জিয়াতে, কিন্তু অন্যদিকে সবার অগোচরে ষড়যন্ত্রের বীজ রোপণ করে দিয়েছিল একজন। তার খবর কেউ পায়নি। বিয়ের ঠিক 3 দিন আগে অজানা কোনো কারণে হৈমন্তীর হবু স্বামী মারা গেল। হৈমন্তীর শোকের থেকে বেশি বড় হয়ে উঠল তার অপয়া প্রভাব। গোটা গ্রামে ছড়িয়ে গেল যে হৈমন্তীর ওপর ডাইনি ভর করেছে। তার হবু স্বামীর মৃত্যুর জন্য সে দায়ী। ক্রমশ তার সব ভালো গুণ আর সাহসিকতার পেছনে উঠে আসতে লাগলো ডাইনি সংযোগের কাহিনী। গ্রামের আনাচে কানাচে লোকের মুখে মুখে ঘুরে বেড়াতে লাগলো নানা কথা। তাই তো কই, শ্যামবর্ণ গায়ের রঙে অমন সুন্দর রূপ তো সকলের হয় না। ডাইনি ভর করেই ওর রূপ অত গুণ বেড়ে গেছে গা। আমার ছোট খুকিরা তো ওর সাথে গল্প গুজব করে আইসা সব সময় সে একেবারে ওর প্রশংসায় পঞ্চমুখ হইয়া থাকতো। সম্মোহিত করে নিছিল মনে হয় আমার ছোট খুকিটারে। এখন আর বাবা যাইতে দিই না, গুনিনের কাছ থেকে ঝেড়ে নিয়ে আইছি। বিয়ের আগে নাকি ও মেয়ে বরের মুখ দেখতে চাইছিল না, আর জেদ করে দেখেছিল। ডাইনি না হলে কি আর আমাদের গায়ের কোনো মাইয়া এমন করতে পারে নাকি? ও চোখগুলো দেখেছো কেমন কটা কটা, ভাষা ভাষা। ডাইনির চোখ, ডাইনির চোখ। সেদিন আমার পোলাডা ওগো বাসার সামনে খেলতে গেছিল, আয়সা সে কি পেটে ব্যথা, ছটফট করে। সেদিন রাতে ও সে ধুম জ্বর এলো। তারপর থেকে ও মা ওগো বাসার সামনে চাইতে দিই না, যদি আবার ডাইনির দৃষ্টি পড়ে। সেবার অনাবৃষ্টির কারণে ফসল খারাপ হলো, কিন্তু ধরে নেওয়া হলো এও ডাইনি প্রভাবের ফল। প্রচার হয়ে গেল যে এই সবের জন্য দায়ী হৈমন্তী। গুনিন আর মোড়লের নির্দেশে হৈমন্তী সহ গোটা হেমব্রম পরিবারকে এক ঘরে করে দেওয়া হলো।
গোটা গ্রাম তাদের বর্জন করল। গ্রামের মাঝখানে সবার মাঝে থেকেও একা হয়ে পড়ল হেমব্রম পরিবার। বহু কষ্ট করে তাদের দিন চলতে লাগলো। কে জানতো হাসি খুশি এত সুন্দর একটা পরিবারের হঠাৎ এমন অবস্থা হবে। হৈমন্তী সব কিছুর জন্য নিজেকে দায়ী করতে লাগলো আর ভেঙে পড়তে লাগলো ভেতরে ভেতরে। তার বড় দাদা আর বড় বৌদির কয়েক মাসের ছোট্ট ছেলেটার উপরও এসব কিছুর আঁচ এসে পড়ল, যাকে নিয়ে গোটা পাড়া মাতামাতি করতে শুরু করেছিল, যার কান্না শুনলে সবাই তাদের বাসা থেকে ছুটে এসে তাকে থামাতে চেষ্টা করত। তারাই তার কান্না শুনলে এখন ঘরের জানলা দরজা বন্ধ করে দেয়। যে বাচ্চাটাকে নিয়ে হৈমন্তীর সারাটা দুপুর কেটে যেত, সেই বাচ্চাটা ধারে কাছেও এখন ঘেঁষতে চায় না সে। পাছে যদি সত্যিই তার মধ্যে কিছু থাকে, তার কুনজর লাগে, সেই ভয়। নিজেই নিজেকে অবিশ্বাস করতে শুরু করেছিল সে। নিজের যুক্তিপূর্ণ মনকে বারবার বোঝাতে সচেষ্ট হলেও পরিস্থিতির কাছে সে হেরে যাচ্ছিল বারবার। এখানেই শেষ হলো না। মোড়লের নজর এবার পড়ল হৈমন্তীর শরীরের ওপর। সে একটা ফোন দিয়ে আঁটল আর হৈমন্তীর কাছে যাওয়ার উপায় বের করল। এক কৃষ্ণপক্ষের রাতে গ্রামের মোড়ল মশাই বলল, আমি গুনিনের অনুমতি নিয়েছি, আমি ডাইনির সাথে নিশ্চয়ই একা কথা বলবো। তারপর যদি ওই ডাইনি ওই মেয়ে শরীর ছাড়তে রাজি হয় তো ভালো, নইলে অন্য ব্যবস্থা নেওয়া হবে। মোড়লের কল্যাণের কথা ভেবে অনেকে তাকে মানা করলেও শেষ পর্যন্ত গ্রামের কল্যাণের কথা ভেবে সবাই রাজি হয়ে গেল। সেই রাতেই মোড়ল হেমব্রমের ঘরে ঢুকল। সবার সাথে কথা বলে জানালো যে, তোমরা সকলে নিজের ঘরে চলে যাও, নিজের ঘরে দরজা বন্ধ করে দাও। আমি ডাইনির সাথে একা কথা কইতে যাব। ডাইনি ঘর থেকে কোনো রকম চিৎকার চেঁচামেচি আইলে কেউ হইচই করবে না। ডাইনি নানা রকম ফন্দি করবে, নানা রকম কথা কইবে, কেউ বিচলিত হইবে না। ডাইনিকে সামলাতে গেলে এমন কিছু একটা হবে। তাই তো আমি গুনিনের কাছ থেকে মন্ত্রপুত জল আর তাবিজ নিয়ে আইছি, কোনো চিন্তা করো না। এই কথাতে মনিদা মানে হৈমন্তীর ছোট দাদা না না করলেও শেষ পর্যন্ত সবার জোরাজুরিতে রাজি হতে বাধ্য হল। তার কথা মতো সকলে নিজেদের ঘরে বন্ধ করল। শুধু হৈমন্তীর মনিদা দৌড় বন্ধ না করে কান পেতে রইল তার পাশের ঘরে, তার আদরের বোনের ঘরে। কারণ সে জানে তার বোন ডাইনি নয়, সে বিশ্বাস করে না এসব কথা, কিন্তু পরিস্থিতির চাপে সেই সব সহ্য করছে। বোনের কোনো রকম বিপদ আপদ দেখলে সে সোজা ঝাঁপিয়ে পড়বে তার ঘরে। এই সব বিপদে পড়লে সত্যি কাছের মানুষগুলোকেও অচেনা লাগে। সবাই নিজেকে বাঁচাতে চায়, নিজের কল্যাণের কথা ভাবতে চায়। এই সময় চেনা যায় কারা সুখের সঙ্গী আর কারা দুঃখের ভাগীদার। মোড়ল হৈমন্তীর ঘরে ঢুকে দৌড় দিয়ে দিল। প্রথমে উচ্চস্বরে তাকে ডাইনি সম্বোধন করে কিছু কথাবার্তা চালালো। হৈমন্তীও মিনমিনে গলায় কাতর অনুরোধ করল কিছুক্ষণ। তারপরেই মোড়ল হৈমন্তীকে কু ইঙ্গিত করতে লাগলো, তাকে কুপ্রস্তাব দিতে লাগলো। সেসব শুনে হৈমন্তীর গা জ্বলে গেল। সে গালাগাল করতে লাগলো মোড়লকে উদ্দেশ্য করে। মোড়ল এরপর তার উপর জোর খাটাতে গেলে সে তাকে বাধা দিতে লাগলো, চিৎকার করে উঠল। কিন্তু তার চিৎকারে কেউ উচ্চবাচ্য করল না। এই চিৎকারে একমাত্র শঙ্কিত হল হৈমন্তীর ছোট দাদা। কিন্তু তখনই সে আসল ব্যাপার কিছু বুঝল না। হৈমন্তী এবার নিজেকে বাঁচাতে কামড় বসিয়ে দিল মোড়লের কাঁধে। নিজেকে সামলে বেরিয়ে গেল ঘর থেকে, বাইরে থেকে দৌড় বন্ধ করে দিল। বাইরে এসে হেমব্রম পরিবারের সকলকে বলল, ডাইনি রাইকা গেছে, কেউ যাইস ঘর থেকে বেরিও না, কেউ না। সকাল হলে গুনিন মশাইকে সঙ্গে করে আমি আসুম। ডাইনি খাইবা গেছে। তারপর বাসা থেকে বেরিয়ে বাকি সকলকে বলল, ডাইনি গ্রাম ছেড়ে যেতে রাজি হচ্ছে না, উপরন্তু তাকে হামলা করেছে। ততক্ষণে তার কাঁধ থেকে রক্ত ঝরতে শুরু করেছে। ফলত খুব সহজেই সকলে তার কথা বিশ্বাস করল। বাসার সকলে যে যার ঘরে বসে রইল। হৈমন্তী কান্নায় ভেঙে পড়ল। তার কান্না শুনে তার মনিদা তার ঘরে যেতে দেখল তার দোর ভেতর থেকে বন্ধ। সে বাইরে থেকে হৈমন্তীর কাছে জানতে চাইল সব কিছু। অনেক কথার পর বন্ধ ঘরের মধ্যে থেকেই কান্না ভেজা গলায় সংকোচনের সাথে হৈমন্তী সব বলল তার মনিদাকে।
ওদিকে মোড়ল 10-12 জনকে নিয়ে পরামর্শ করে ঠিক করল যে হেমব্রম পরিবারকে আজ রাতেই তাদের গোটা বাড়ি সহ জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। ততক্ষণে রাত অনেক হয়েছে। গ্রাম সহ ঘুমিয়ে পড়েছে হেমব্রম পরিবার। হঠাৎ করে তীব্র আর্তনাদ উঠল। 8 জন মানুষের আর্ত চিৎকারে কেঁপে উঠল গোটা গ্রাম। আগুন জ্বলতে লাগলো গোটা বাড়ি ঘিরে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনের ঝলসানো তাপে পুড়ে যেতে লাগলো সকলে। বাদ গেল না ছোট্ট শিশুটাও। দম ফাটা আর্তনাদ করতে লাগলো সে। হাহাকার করে উঠল যেন প্রকৃতি জুড়ে। এর মাঝে কোনো মতে আধপোড়া অবস্থায় নিজেকে বাঁচাতে সক্ষম হলো বাড়ির যুবক ছোট ছেলেটা। অনেক চেষ্টা করেও সে আর কাউকে রক্ষা করতে পারল না। লুকিয়ে দেখে নিল এই হত্যালীলার পেছনে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মুখগুলো। ক্রন্দন, বিলাপ, হাহাকার, প্রতিশোধের আগুন বুকের মাঝে লুকিয়ে শেষ রাতের দিকে বিড়বিড় করতে করতে, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, আমি সব শোধ দেব, প্রতিশোধ নেব। সে পালিয়ে গেল কাঞ্জিয়া ছেড়ে বহু দূরে। কে কে ওখানে? কে? জানলার ওপাশে কিছু একটা সরে যেতে চেঁচিয়ে উঠল বীরা। আজ বাড়িতে সে বাদে কেউ নেই। বউ ছেলে নিয়ে গেছে তার বাপের বাড়ি রায়পুরে, আসবে 2 দিন বাদে। তাই জানলার পাশ দিয়ে একটা ছায়ামূর্তি সরে যেতে দেখে আশ্চর্যই হয়েছে সে। এত রাতে বাড়িতে সে ছাড়া কেউ নেই, তাহলে সরে গেলটাকে? কুকুর, বেড়াল বা অন্য কোনো জন্তু? না, তা হতে পারে না, কারণ একটা মানুষের গড়নের ছায়া সে দেখেছে। এবছর গরম অনেক বেশি পড়েছে, তাই ঘরে হাওয়া বাতাস আসতে দিতে আর সে জানলা দেয়নি। আগেকার দিনে এত গরম সহজে পড়তো না। কি সুন্দরী না ছিল তখনকার দিনগুলো। যুবক ছিল সে, কিন্তু এখন বয়স হচ্ছে। নেই নেই করে হলেও 50 তো হবেই তার বয়স। শুয়ে পড়েছিল সে বহুক্ষণ আগে, কিন্তু অন্য দিন বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসে। কিন্তু আজ কিছুতেই তার ঘুম আসছিল না। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পরেও যখন ঘুম এলো না, তখন শুয়ে শুয়ে সে জানলা দিয়ে রাতের আকাশ দেখছিল। আজ জ্যোৎস্না বড় সুন্দর। রাতের আকাশেও ছানা কাটা দুধের মতো সাদা সাদা মেঘ ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। মাঝে মাঝে মৃদুমন্দ শীতল বাতাসও বইছে। গায়ের রাস্তাগুলোতে কোথাও কোথাও আলো রয়েছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে। জানলার মুখোমুখি চোখ নামাতেই দেখল কেউ নেই। সে আবার আকাশ দেখতে লাগলো। তবে পুনরায় তার অমন অনুভূতি হলো যেন কেউ তাকে দেখছে। সে আবার নিচে তাকাতেই দেখল কেউ নেই। এবার সে ঘরের উল্টো দিকেও তাকালো, কিন্তু সেদিকেও দেখল কেউ নেই। আবার জানলার দিকে মুখ ফিরিয়েই নিচ্ছিল। তখনই তার মনে হলো জানলার বাইরে দিয়ে কেউ একটা সরে গেল। ডাকাডাকির পরও যখন কেউ সাড়া দিল না, তখন সে বিছানায় উঠে বসল। বীরা ভীতু নয়, বরং সাহসী। শুধু যে সাহসী তাও নয়, বলশালী হিসেবেও সে অধিক পরিচিত। তাই কোনো কিছুকেই সহজে সে ভয় করে না। এমনকি জীবনে প্রচুর ডাইনির সাথেও মোকাবিলা করেছে, তাই ওসব ডাইনি ভূতপ্রেতকেও সে ভয় টয় করে না। ঘুমও তার আসছিল না, তাই এই বল আর সাহসের জোরেই সে বিছানা ছেড়ে গুটি গুটি পায়ে নেমে গেল দৌড় খুলতে। আজকাল গ্রামে চোরের উপদ্রব বেড়েছে খুব, সেই আশঙ্কাও তার মনে কাজ করছিল বলা চলে। মনে মনে ভাবল যে আজ যদি চোর তার হাতে ধরা পড়ে, তাহলে সে চোরকে বুঝিয়ে দেবে সে কি জিনিস, ভুলিয়ে দেবে তার চুরিবিদ্যা। বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখে সে হতাশ হলো, কারণ কাউকেই দেখা গেল না। তবে চোর এদিক ওদিক ঝোপে ঝাড়ে লুকিয়েও থাকতে পারে ভেবে বাড়ির বাঁ পাশের ঝোপের দিকে সে এগিয়ে গেল, কিন্তু না, সেখানেও কেউ নেই। হতাশ হয়ে সে ফিরে আসবার উদ্যোগ করছে, এমন সময় জোছনার আলোতে দেখতে পেল দূরে গলির শেষ প্রান্তে দাঁড়িয়ে কেউ যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। না, মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, বলা ভালো আবঝাও বোঝা যাচ্ছে না। মাথার এলোকেশি লম্বা চুল আর পরনে শাড়ি পরার ধরন দেখে বোঝা যায় সে হলো এক নারী বা রমণী। এত রাতে একজন মেয়ে
দূর থেকে কেন তাকে হাতছানি দিয়ে ডাকছে এই প্রশ্ন তার মাথায় এলো না। সে সম্মোহিতের মতো এগিয়ে যেতে লাগলো আবছায়া মেয়েটার দিকে, কিন্তু না, নারী মূর্তির একদম কাছে পৌঁছতে পারল না, কারণ যত সে এগোয় নারী মূর্তিও উল্টো দিকে ততটাই এগোতে থাকে। সে সম্মোহিতের মতোই নারী মূর্তির পেছন পেছন যেতে লাগলো। তার যেন মনে হলো যে তার জন্মই হয়েছে এই নারীর ডাককে উপেক্ষা না করে তার ডাকে সাড়া দিয়ে পিছু পিছু যাওয়ার জন্য। গোটা গ্রাম তখন নিদ্রারত, তবে আকাশের মেঘের চলন থেমে গেছে। গাছের পাতারাও নিঃশব্দে তটস্থ হয়ে রয়েছে। বিড়া চলেছে এই পথ ও পথ সে পথ দিয়ে আবছায়া মেয়েটার পিছু পিছু। অনেকখানি পর নারী মূর্তি থেমে গেল এক কুয়োর কাছে এসে। এটাই গাঁয়ের সবচেয়ে বড় এবং অন্যতম কুয়ো। কিছু দূরে বিড়াও থেমে গেল, দাঁড়িয়ে রইল স্থির চোখে। আকাশে ক্রমশ মেঘ ঘনিয়ে এলো, তবে এবার সাদা মেঘের ভেলা নয়, কুটকুটে কালো মেঘের দল। বাতাস বইতে লাগলো শোঁ শোঁ শব্দে। তটস্থ গাছের পাতারা টালমাটাল হয়ে পড়ল। কিছু কিছু ঝরে যেতে চাওয়া পাতারা খসে পড়ল গাছ থেকে। কিছু পাতা উড়ে চক্রাকারে আবর্তন করতে থাকলো হাওয়ার সাথে সাথে। খানিকক্ষণের মধ্যেই সেই ঝোড়ো বাতাস ঘূর্ণির প্রাচীর বানিয়ে ফেলল বিড়া, নারী মূর্তি আর কুয়োকে কেন্দ্র করে। যেন আলাদা করে ফেলল এই অঞ্চলকে বাকি গ্রাম থেকে, কিংবা তৈরি করল অন্য কোনো জগৎ। গ্রামের সমস্ত লোক তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, অঘোরে ঘুমোচ্ছে। রাস্তার কুকুরগুলো পর্যন্ত গভীর ঘুমে আচ্ছন্ন। বিড়ার হোঁশ নেই কোনো কিছুতেই। তার দৃষ্টি নিবদ্ধ আবছায়া নারী মূর্তির ওপর। হঠাৎ ভীষণ জোরে একটা বাজ পড়ল। আলোর ঝলকানি দেখা দিল নারী মূর্তির ঠিক পেছনে। মনে হলো বাজটা যেন পড়ল তার মাথায়। বিড়ার আচ্ছন্ন ভাব কেটে গেল, আর সে দেখল ওই নারী মূর্তি দৌড়ে এগিয়ে ঝাঁপ মারল কুয়োর মধ্যে। তার বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। সে ছুটে এগিয়ে গেল কুয়োর কাছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে দেখল কুয়োর মাঝে এতটুকুও জল নেই। আর ওই নারী মূর্তিটা উবু হয়ে বসে আছে 40 ফুট গভীর কুয়োর এক কোণে। পিঠের ওপর ছড়িয়ে রয়েছে তার এলো চুল। সে বসে রয়েছে ভীষণ শান্ত ভঙ্গিতে। দৃশ্যটা প্রচণ্ড অস্বাভাবিক হলেও বিড়ার মনে হলো এটাই স্বাভাবিক। মেয়েটার কোনো ক্ষতি হয়নি, এটাই যেন স্বস্তি। মেয়েটার দিকে সে মুগ্ধ নয়নে চেয়ে রইল। মাথা তুলে মেয়েটা আবার হাতছানি দিয়ে ডাকলো বিড়াকে, কিন্তু বিড়া নামবে কিভাবে এই চিন্তা যেন সে টের পেয়েছিল। তাই তার পিঠে ছড়ানো চুলগুলো ক্রমশ বড় করে দিল, সে বাড়িয়ে দিল বিড়ার জন্য। চুলগুলো দড়ির মতো, গাছের লতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে কুয়োর গা বেয়ে ওপরে উঠতে লাগলো। বিড়ার কাছে এই সমস্ত কিছুই ভীষণ স্বাভাবিক মনে হলো এই মেয়েটার কাছে যাওয়া, তাকে দেখা, তাকে স্পর্শ করতে পারায় যেন তার জীবনের সার্থকতা। সে সেই চুল বেয়ে নেমে গেল 40 ফুট নিচে গ্রামের সবচেয়ে বড় আদিম কুয়োর তলদেশে। নিচে নেমে সে এগিয়ে গেল মেয়েটার দিকে। এবার মেয়েটার সরে গেল না। বিড়া হাত রাখল মেয়েটার কাঁধে। মেয়েটা প্রথমে পিছন ফিরল না। বিড়া আবার চাপ দিল সেই কাঁধে। এবারও মেয়েটা পেছন ফিরল না। বিড়া এবার কাঁধে চাপ দেওয়ার সাথে সাথে মুখে বলল, কে চাও তুমি? আর ঠিক তখনই মেয়েটা পেছন ফিরল। আর বিড়া তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেল। সম্বিত ফিরল তার, বাস্তবে ফিরে এলো সে। সে প্রথমে বুঝতে পারল না সে কোথায়, কেন, কি করছে। তারপরেই আবছায়াভাবে তার সব কিছু মনে পড়ল। এর মাঝেই তার সামনে বসে থাকা নারী মূর্তির মুখটা ক্রমশ তার সামনে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। আর যখন সম্পূর্ণ মুখটা স্পষ্ট হয়ে এলো, তখন শীতল স্রোত বয়ে গেল বিড়ার সমস্ত শরীরে। তার সামনে বসে থাকা মেয়েটার মুখ কোনো মানুষের মুখ নয়। গোটা মুখ জুড়ে পোড়া ক্ষত, গালের এক অংশ কাটা, আর তা থেকে উজ্জ্বল কালচে লাল রক্ত ঝরে পড়ছে। গালের বাঁ পাশের মাংস নেই, সেখান দিয়ে মুখের ভেতরের হলদেটে রক্তমাখা কুৎসিত দাঁত দেখা যাচ্ছে। ঠোঁট রক্তমাখা, তাতে ঝুলে রয়েছে একটা বাঁকা হাসি। রক্তরাঙা চোখ দুটোর ভেতরে নীলাভ কালচে আরও দুটো চোখ, আর এই 4 জোড়া চোখ স্থির দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে।
তার পা ভারী হয়ে উঠল, সারা শরীর অবশ হয়ে গেল, হৃৎপিণ্ডের স্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল, তারপর আবার চলতে শুরু করলো, তবে প্রচণ্ড দ্রুত গতিতে। সারা শরীর দিয়ে তার ঘাম ঝরতে শুরু করলো। সেই বাঁকা ঠোঁট নড়ে উঠল, তা থেকে বেরিয়ে এলো দুটো শব্দ, তোর রক্ত। তারপর তার অট্টহাসির শব্দে কেঁপে উঠল কুয়ো, সাথে সাথে দুলে উঠল মাটি, আকাশে বাজ পড়তে লাগলো ঘন ঘন। বিড়া শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে পা দুটোকে বশ করে পালাতে যাবে, ঠিক তখনই ওই অপার্থিব শক্তি, ওই পিশাচ চেপে ধরল তার হাত, যেটা এতক্ষণ ছিল তার কাঁধের ওপর। বিড়া আর্ত চিৎকার দিয়ে আরও একবার চেষ্টা করলো পালানোর। তখনই সে টেনে ধরল তার পা, আর নিমেষের মধ্যে তার তীব্র নখ আর দাঁত দিয়ে খুবলে ছিঁড়ে নিতে লাগলো তার মাংস, প্রবল আক্রোশে ছিঁড়ে ফেলল তার মাথা, আর সব শেষে তার দুই হাত। আবার একটা বজ্রপাত হলো, মিলিয়ে গেল সব। কুয়ো আবার ভরে উঠল জলে। আকাশে চাঁদ দেখা দিল, সাথে ছানা কাটার মতো মেঘ, মাঝে মাঝে মৃদুমন্দ শীতল বাতাস, যেন কোনো দুঃস্বপ্ন ভেঙে গেল। শুধু ফাঁকা একা পড়ে রইল বিড়ার বাড়ি। সব কিছু আবার স্বাভাবিকভাবেই চলতে লাগলো কাঞ্জিয়াতে। পরদিন সকালে সূর্য উঠল, পাখি ডাকলো, উড়ে গেল খড়কুটো খাবারের সন্ধানে। চাষিরা খেতে গেল, গৃহিণীরা উঠোন ঝাড় দিতে লাগলো। সব কিছুই হলো সাঁওতাল পরগনার অন্য সব স্বাভাবিক দিনের মতো। শুধু সন্ধ্যায় দেখা গেল গানের ঠেকে বিড়া এলো না। এই নিয়ে কয়েকটা কথাবার্তা, ধারণা, আলোচনা হলেও এর বেশি কিছু হলো না। পরদিন বিকেলে রুফি মানে বিড়ার স্ত্রী বাড়ি ফিরে দেখলো তার ঘরের দোর খোলা। প্রথমে সে ভাবলো হয়তো বিড়া ভেতরে আছে, কিন্তু সন্ধ্যের আড্ডায় যাওয়ার উদ্যোগ করছে, সেজন্য দোর খোলা রেখেছে। সে ছেলের সাথে ঘরে ঢুকে দেখল কেউ নেই। সে এঘর ওঘর খুঁজল, কিন্তু না, কোথাও সে নেই। রুফির রাগ হলো। সে ভাবল ঘর দৌড় খোলা রেখে কেউ এভাবে বেরিয়ে যায় নাকি। তারপর আজকাল যা চোরের উপদ্রব হয়েছে, যদি টের পেয়ে যেত এইভাবে নজর ছাড়া ঘর খোলা আছে, তাহলে আর ঘরের একটা জিনিসও আস্ত থাকতো না। সে ঠিক করলো রাতে বিড়া ফিরলে খাওয়া দাওয়ার পর সে আচ্ছা মতো বিড়াকে বকাঝকা করবে তার এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য। কিন্তু সময়ের পর সময় যায়, বিড়া ফেরে না। একটা সময় পর সে আশপাশের বাড়ি, সন্ধ্যের আড্ডা যেখানে হয় সেই সোমেশ সোরেনের বাড়ি খোঁজ নিল, কিন্তু কোথাও বিড়ার খোঁজ পেল না। আরও রাত বাড়লে পাড়ার লোকজনের কাছেও ব্যাপারটার খবর পৌঁছল। সবাই নিধান দিল পরদিন সকাল বা দুপুর পর্যন্ত দেখতে। তারপরেও কোনো খবর না পাওয়া গেলে গ্রামের মোড়ল মশাই ও তারপর পুলিশের কাছে নিখোঁজ অভিযোগ দায়ের করতে। সকাল পর্যন্ত অপেক্ষা করেও কোনো লাভ হলো না। শেষে সীতারামের কাছে আর মকরবাগ সান্যালের কাছে নিখোঁজ অভিযোগ দায়ের করল রুফি। ওই ঘটনার পর এর মাঝে 3 দিন কেটে গেছে এই কাঞ্জিয়া সাঁওতাল পরগনায়। সেদিন ছেলে, বৌমা, নাতি সকলকে নিয়ে পাশের গ্রামে মেলা দেখতে যাবে পাউরিয়া গিন্নি। রাতে মেলা দেখে এক আত্মীয়ের বাড়ি থাকবে, সকালে ফিরে আসবে। তাই বাড়ি দেখাশোনার জন্য থেকে গেল পাউরিয়া কর্তা চেতন পাউরিয়া। রাতে ঘরের জানলা দরজা ভালো করে আটকে শুয়ে পড়ল চেতন, কিন্তু ঘুম এলো না কিছুতেই। মাঝরাতের দিকে হঠাৎ জানলার খড়খড়িতে খটখট শব্দ হলো। তখন আধো ঘুম এসেছিল। ঘুম জড়ানো গলাতেই সে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর পেল না। আবার ঘুমিয়ে পড়ল সে, কিন্তু ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। স্বপ্নের মধ্যে দেখল কে যেন তার ঘরের জানলায় ক্রমাগত টোকা দিয়ে খটখট শব্দ করে চলেছে, আর তাতে সে কিছুতেই ঘুমোতে পারছে না। দুঃস্বপ্ন দেখে উঠে পড়ল সে। জানলা খুলে দেখল বাইরে কেউ নেই। 2-একবার ডাকও দিল, কিন্তু কারো সাড়া পেল না। ফলত সে আবার জানলা বন্ধ করে শুয়ে পড়ল। এবার আবার স্বপ্ন দেখল কে যেন তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে চলেছে এক নাগাড়ে। সে বিরক্তি নিয়ে উঠে পড়ল ঘুম থেকে, চুপচাপ বসে রইল কিছুক্ষণ। তারপর সত্যিই হঠাৎ দরজার কড়া নাড়ল কেউ। চেতন প্রথমে খানিকটা চমকে উঠল, তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে ফেলল। তারপর খুলল সদর দরজা।
বাইরে বেরিয়ে দেখল তার বাড়ির সামনে সোজা রাস্তার পাশে দাঁড়িয়ে এক অস্পষ্ট আবছায়া মানব মূর্তি, যার এলো চুল আর পরনের শাড়ি পরার ধরন দেখে বোঝা যায় সে একটা মেয়ে। এবার আবছায়া নারী মূর্তিটা হাতছানি দিয়ে ডাকল চেতনকে। কাঞ্জিয়াতে দিন আর এখন আগের মতো স্বাভাবিক ছন্দে চলছে না। রাতে বাড়ি থেকে বেরোনো বা বাড়ি ছেড়ে থাকার কথা এখন আর কেউ স্বপ্নেও ভাবে না। আর বাড়িতে একজনকে রেখে অন্য কোথাও থাকা বা ঘুরতে যাওয়া বন্ধ হয়েছে, তাও দিন 15 আগে থেকেই। তবুও লাভ হয়নি কোনো। প্রথম যখন গ্রামের পশ্চিম দিকের বাড়ির বীরা টুডু, চেতন পাউরিয়া আর উত্তর দিকের বাড়ির বৈভব মান্ডি নিখোঁজ হলো, তখনও গ্রামের লোকেরা ব্যাপারটাকে অতটা আমল দেয়নি। বিচলিত হয়েছে শুধু এদের পরিবারগুলো। কিন্তু এরপর যখন 3 দিন পর চাঁপা কিস্কু আর তারও 3 দিন পর কান্ডারি বোয়ালি নিখোঁজ হলো, তখন বিষয়টা সবার নজর কাড়ল। গোটা গ্রামে এই নিয়ে শোরগোল পড়ে গেল। আলোচনা হতে লাগলো এই নিখোঁজ বৃত্তান্ত নিয়ে। দেখা গেল সকলেই নিখোঁজ হয়েছে যখন তাদের বাড়িতে তারা একা ছিল। এদের সকলের বেলাতেই যখন পরিবারের বাকি সদস্যরা বাড়ি ফিরেছে, তখনই দেখেছে সদর দরজা খোলা। প্রত্যেকের নিখোঁজের সময় মাঝে রয়েছে 3 দিন করে ফাঁক। প্রথমে সকলে ধরল এ নিশ্চয়ই কোনো ডাকাতের কাজ, যে তাদের একা পেয়ে লুটপাট করে নিয়ে তাদের গুম করে দিচ্ছে। কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হলো খুব শীঘ্রই, যখন এর পরেও ভরা বাড়ি থেকে রাতের বেলা সদর দরজা খোলা রেখে নিখোঁজ হয়ে গেল সোমেশ সোরেন। সে রাতে সোমেশ এবং তার স্ত্রী দুজনেই একসাথে শুয়েছিলেন। পাশের ঘরে ছিল বড় ছেলে, বড় বউ, আর তার পাশের ঘরে ছোট মেয়ে। সকালে উঠে সোরেন গিন্নি দেখেন তার পাশে তার কর্তা শুয়ে নেই। প্রথমে ভাবে হয়তো সে আগে উঠে গেছে, কিন্তু ঘর থেকে বেরিয়ে যখন দেখে সদর দরজা খোলা এবং তখনও বাড়ির অন্য সদস্যরা ঘুম থেকে ওঠেনি, তখন তার বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে। তাহলে কি তার কর্তামশাইও নিখোঁজ হলেন? অনেক খোঁজাখুঁজির পর নিশ্চিত হলেন যে সেও নিখোঁজ হয়েছে। সরেন গিন্নির মনে প্রশ্নের দানা বিঁধতে লাগলো। যদি ডাকাতি হয় তাহলে শুধু তার কর্তার কাছ থেকেই কেন লুটপাট করবে? তখন সেও তো পাশে ছিল, বাড়িতে দামি অনেক কিছু ছিল, কিন্তু না, অন্য কিচ্ছু এক চুল এদিক ওদিক হয়নি। আর যদি মানুষই হয় তাহলে সে টেরই বা পেল না কেন? সরেন গিন্নি প্রথম বলেন ডাইনির কথা, কিন্তু তখন গ্রামে এমন কোনো মেয়ে, বুড়ি বা গিন্নি ছিল না যাকে ডাইনি সন্দেহ করা যায়। তবু এর পরেও অনেক খুঁজে মোড়লের সঙ্গে পরামর্শ করে ষাটোর্ধ্ব একা থাকা এক মহিলাকে সন্দেহ করে তাকে ঘরবন্দি করে রাখা হলো। 2 দিন পর তার উপর বিশেষ নজর রাখা হয়, কিন্তু দেখা যায় সে রাতে সে ঘুমিয়েছে আর ঘর থেকে বেরোয়নি পর্যন্ত। তাও ওই দিন নিখোঁজ হয়ে যায় আরেকজন 50 মহিলা, হেলঞ্চো বাসকে। এবারেও বাড়িতে সকলেই উপস্থিত ছিল, তার স্বামী শুয়েছিল তার সাথেই। কিন্তু তারপরেও সকালে আবিষ্কার হলো যে সেও অন্যদের মতো নিখোঁজ হয়ে গেছে। ডাইনি সন্দেহে আটকে রাখা মহিলাটিকে পরের 3 দিনও বন্দি রাখা হলো, কিন্তু লাভ হলো না। 3 দিনের মাথায় আবারও নিখোঁজ হলো আরেকজন বাসিন্দা, আলিঙ্গা মান্ডি। শান্তি উড়ে গেল কাঞ্জিয়ার বাচ্চা থেকে বুড়ো সকলের। বাচ্চাদের লাফালাফি, খেলাধুলো বন্ধ হয়ে গেল। এরা কেন নিখোঁজ হচ্ছে, কিভাবে নিখোঁজ হচ্ছে, নিখোঁজ হয়ে কোথায় যাচ্ছে, এসব কিছুতেই জানতে পারা গেল না। শুধু কিছু কিছু মিল পাওয়া গেল। তবে ভালোভাবে বিবেচনা করলে একটা বিষয় নিশ্চিত হওয়া গেল যে যারা নিখোঁজ হয়েছে তাদের সকলেরই বয়স 40 থেকে 80-র মধ্যে বা তার বেশি। সুতরাং বাচ্চাদের আর এই বয়সের নিচের মানুষদের কোনো আশঙ্কা এখনো পর্যন্ত নেই, এটাই ধরে নেওয়া যায়। ভয়ে ভয়ে দিন কাটতে লাগলো কাঞ্জিয়ার অধিবাসীদের। এরপর কার পালা কেউ জানে না। পরের 6 দিনে নিখোঁজ হলো আরও 2 জন, খুশবু চড়ে আর পিপল বোয়ালি। এই নিয়ে 1 মাসে নিখোঁজ হলো 10 জন। এদের সকলের মধ্যে যোগসূত্র কি তা কেউ ধরতে পারছে না। রাতে কাঁটা হয়ে ঘুমোতে যায় 40 মহিলা, পুরুষ সকলে। এই সময় কেউ কেউ গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে ও নানা ভয়ে কেউই গ্রাম ছাড়তে পারল না।
এ যে কোনো ডাকাত বা মানুষের কাজ না তা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে। সকলে বুঝতে পেরেছে এটা অলৌকিক কোনো শক্তির কাজ। কিভাবে তারা এর থেকে পরিত্রাণ পাবে, কবে এসব শেষ হবে, এই ভাবনায় দিন রাত তাদের তাড়া করে বেড়াতে লাগলো। কিন্তু ঘটনার দিন রাতে যতই সবাই জেগে থাকতে চেষ্টা করুক না কেন, জেগে থাকতে পারে না, বরং সেই রাতে বড় গভীর ঘুম হয় সকলের। সেদিনগুলোতে সবাই মিলে গ্রামে জেগে থাকার পরিকল্পনা করলেও কেউ জেগে থাকতে পারে না। গ্রামে সারা রাত একত্রে টহল দেওয়ার পরিকল্পনা করলেও সেই সময় কেউ আসে না, সকলেই নিদ্রায় শায়িত হয়। 40 ঊর্ধ্ব কেউ কেউ রাতে শোয়ার আগে রোজ হিসেব কষতে চেষ্টা করল তার জীবনের পাপ পুণ্যের, কারণ কে জানে পরদিন সকালে সূর্য তার আদৌ দেখা হবে কিনা। 32 দিনের দিন ভোরে গ্রামে হঠাৎই উদয় হলেন এক সাধু বাবা। নামাবলী পরিহিতা, লাল বসনধারী, হাস্যমুখী সদয় সাধু বাবা আশ্রয় নিলেন গ্রামের দক্ষিণে বটগাছের নিচে। দেখেই ভক্তি আসে এমন তার বেশভূষা, বিশ্বাস করতে ইচ্ছে করে এমন দৃঢ় দুটো চোখ। খুব দ্রুত হাওয়ার বেগে গোটা গ্রামে ছড়িয়ে পড়ল সাধুর আগমন সংবাদ। অন্ধকারে তলিয়ে যাওয়া কাঞ্জিয়া অধিবাসীরা যেন সন্ধান পেল আলোর কিরণের। তবে বিশ্বাস কি একদিনে আসে? তবু সাধুর ব্যবহার জিতে নিল জনা কয়েকের মন, যারা তার কাছে গেল নানা কারণে। তবে তখনও সাধুকে কিছু জানানো হয়নি। কেউ কেউ তার কাছ থেকে নিয়ে এলো মাদুলি অথবা সুরক্ষা কবচ স্বরূপ ধুলি। 33 দিনের মাথায় নিখোঁজ হল গ্রামের পুলিশ ইন্সপেক্টর সীতারাম কর। পুলিশ স্টেশন গ্রাম থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার। সীতারাম গ্রামেরই বাসিন্দা, তাই গ্রামে কোনো কিছু হলে মোড়লের পাশাপাশি তখন পুলিশ স্টেশনে যাওয়ার প্রয়োজন পড়ত। তখন সকলে আসতো তার কাছে। এই ঘটনা মোড়লকে বেশ ভালোভাবে নাড়া দিল। এই কদিনে যে কজন নিখোঁজ হয়েছে সকলেই তার বেশ পরিচিত ছিল। সে ঠিক করল পরদিনই সে সাধুর কাছে যাবে এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলে জানতে চাইবে কেন এসব হচ্ছে, কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। কিন্তু কেন যে এসব হচ্ছে তার জানতে হলো না সাধুর কাছে গিয়ে, কারণ তার পরের দিন সকালে উঠে দাওয়ায় বসে আছে মোড়ল মশাই। এমন সময় কেতকী বাইরে থেকে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কর্তা দাদু, সিংহের চলো, সিংহের চলো। কি হয়েছে? এমন সুইটা সুইটা এলি কেন? হ্যাঁ, ক দেখি। আর কোথায় যাবো ক দেখিনি কে তো কি? আরও খানিকটা দম নিয়ে বড় বড় নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কেতকী উত্তর দিল, কোথায় আবার? ওই 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 বড় কুয়োর কাছে। কি কাণ্ড হয়েছে দেখবে চলো। এখন আর গ্রামের সভা সমিতি ওই কুয়োর কাছের অসত্য গাছের নিচে বসে না, তাই আর কি সেখানে হতে পারে তা মোড়ল ধারণা করতে পারল না। বিরক্ত হয়ে একটা উঁচু স্বরে নাতনিকে ঝাঁঝি মেরে বলল, আহ, কি হয়েছে সেটা কইতে পারছো না? আগে শান্ত হইয়া দাঁড়া, ভালো কইরা কইরা বল যে কি হয়েছে বড় কুয়ার কাছে। আর এত তড়ি করি কেন চাইতে কস ওখানে? হ্যাঁ, কর্তা দাদুর কথা শুনে খানিকটা চুপসে গেল কেতকী। তারপর দাঁড়িয়ে শ্বাস নিতে লাগলো শান্ত হয়ে। তবে সে চুপ করেই রইল। বেশ কিছুক্ষণ তাকে চুপ করে থাকতে দেখে মোড়ল আবার কিছুটা ঝাঁঝি মেরে প্রশ্ন করলেন, কি রে চুপ করে আইসিস কেন? এবার ক কি হয়েছে? কেতকী কিছুটা কেঁপে উঠল, মিনমিন করে বলল, বড় কুয়ো জলের বদলে রক্তে রক্তে ভরে উঠেছে। কি তুই কি নিজে দেখে আসলি? কেতকী মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মোড়ল মশাই তার বর্তমান সময়কার দাস ভেনুয়াকে হাঁক ছেড়ে ডাকল। ভেনুয়া উপস্থিত হতেই মোড়ল বলল, চল চল, বেরোতে হবে। আগে কোথায় যাবেন মোড়ল মশাই? খাইয়া গেলে হইতো না? গিন্নিমা আপনারে ডাকছে খাইতে। না হতো না, আমার খিদা নাই। গ্রামের বড় কুয়ার কাছে যাইতে হবে এক্ষুনি। এই তুই ছাতাখানা নিয়ে আয় তো, সাথে আমার সঙ্গে আয়। আগে কি হয়েছে মোড়ল মশাই? তাকে শেষ করতে না দিয়ে মোড়ল বলল, গ্রামের বড় কুয়াটা রক্তে ভরে গিয়েছে। কেতকী দেখে আইসা আমাকে খবর দিল। সর্বনাশ! আপনি কন কি মোড়ল মশাই? প্রচণ্ড বিস্ময়ে বলে উঠল ভেনুয়া।
তারপর আশাহীন গলায় আপন মনেই বলতে লাগলো, অবশ্যই যা ঘটেছে গ্রামে তাতে তো কিছুই আর অবিশ্বাস হয় না। বলতে বলতে ভেতরে ফিরে গেল সে আর মোড়ল বেরিয়ে পড়ল। পেছন পেছন গেল কেতকী। বড় কুয়োর কাছাকাছি পৌঁছতেই দেখা গেল সেখানে প্রচুর লোকের ভিড়। ইতিমধ্যে যে গ্রামে খবর ছড়িয়ে পড়েছে তার বুঝতে বাকি নেই। আর আশেপাশে দু একজন পড়ে পড়ে হা হুতাশ করছে, ঈশ্বরকে ডাকাডাকি করছে, তাও দেখা গেল। কাছে আসতেই মোড়লকে দেখে সবাই তার জন্য জায়গা করে দিল। কুয়োর কাছে দাঁড়িয়ে মোড়ল দেখল সত্যি 40 ফুট গভীরে কুয়োটার তৃতীয়াংশ জলের বদলে ভরে উঠেছে রক্ত। ঝকঝকে পরিষ্কার আকাশে ঝাঁ ঝাঁ রোদের আলোয় টলমল করছে, ঝলমল করে আলো বিচ্ছুরণ ঘটছে সেই রক্তপূর্ণ কুয়ো থেকে। টকটকে লাল তার রং দেখেই হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে, এমন তার আভা। এ যে রক্ত ব্যতীত অন্য কিছু নয় তা নিশ্চিত হওয়া গেল, কারণ প্রথমে যেই দৃশ্য দেখে সে কুয়ো থেকে জল তুলতে এসেছিল, আর খেয়াল না করায় এক বালতি জল ওপরে টেনে তার চোখ বিস্ফারিত হয়ে ওঠে, আর হাত থেকে পড়ে যায় বালতি। সেই বালতিতে যে জলের বদলে রক্ত উঠেছিল তা এখন রাস্তার ওপর পড়ে শুকিয়ে রয়েছে। পাশে এখনও পড়ে রয়েছে সেই বালতি। কুয়ো থেকে রক্তের আষ্টে গন্ধ ভেসে বেড়াচ্ছে চারপাশে, নাকেও লাগছে সে গন্ধ। গা গুলিয়ে উঠল মোড়লের। আশপাশের লোকজন তখন বলতে শুরু করেছে, মোড়ল মশাই, আর কি কি হবে বলেন তো এরপর? আর কি কি দেখতে হবে আমাদের? এসবের থেকে পরিত্রাণের রাস্তা কি? এত রক্ত কিসের হতে পারে কোন দিকে? আর কি করেই বা এখানে এলো? নিখোঁজ মানুষগুলো রক্ত না তো এগুলো? তারা কি তাহলে আর বেঁচে নেই? এসব নানা প্রশ্নের মাঝে রক্তের গন্ধে আর লাল রক্তের তীব্র রঙের ঝলসানিতে আর লোকের ভিড় ও গুঞ্জনের মাঝে মাথাটা ঝিম ধরে এলো মোড়লের। আর এই সময় সেই রক্ত কুয়োর মাঝে ভেসে উঠল একে একে সব নিখোঁজ ব্যক্তিদের কাটা মাথা। চিৎকার আর কান্নার রোল পড়ে গেল চারিদিকে। পর পর ভেসে ওঠা 11টা মুখ, 11টা মাথা দেখে হঠাৎই তার মনে ভেসে এলো 20 বছর আগের এক রাতের কথা, এক হত্যা লীলার কথা। এই সব কান্নার আওয়াজের সাথে মিলে যাচ্ছে যেন 20 বছর আগের এক রাতের কতগুলো মানুষের আর্তনাদের স্বর। রক্তের মাঝে সে দেখতে পেল 20 বছর আগের রাতের সেই ঘটনার দৃশ্য। তার মনে জেগে উঠল ভয়, অপার্থিব কোনো কিছুর ভয়, মৃত আত্মাদের প্রতিশোধ স্পৃহার ভয়। সাথে সাথে জেগে উঠল নানা প্রশ্ন। তাহলে কি এরপরে নিখোঁজ হওয়ার তথা মৃত্যুমুখী হওয়ার পালা তার? 12 জনের মধ্যে 11 জনের তো এক পরিণতি, 12তম জন তো সে। তাহলে তার পরিণতিও কি এক হবে? কেমন হবে সে নিখোঁজ হওয়ার প্রক্রিয়া, যার সমাধান এখনও কেউ করতে পারল না? এরকম আরও নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো তার মাথার মধ্যে। মোড়ল ঠিক করলো সে তখনই সাধু বাবার কাছে যাবে। গ্রামের লোকেদের সে আশ্বাস দিল, সকলে আর চিন্তা করো না, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আইসে ওই নতুন আগত সাধু বাবার কাছে আমি যাব, আর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় জানতে চাইব। আশা করতেছি উনি আমাদের পথ দেখাইতে পারবেন। অনেকে তার একথার পর সাধুর নামে দু একটা প্রশংসা জুড়ে দিল, আর সকলেই তার কথায় আশ্বাস পেল। ভেনুয়াকে সহ আরও 10-15 জনকে নিয়ে তখনই সে সাধু বাবার কাছে গেল। গিয়ে দেখল সাধু বাবা বটগাছের নিচে ধ্যানমগ্ন। সে গিয়ে চুপটি করে সাধু বাবার সামনে বসে অপেক্ষা করতে লাগলো সাধুর ধ্যান ভাঙার। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তার ধ্যান ভাঙল না। একসময় সে অধৈর্য হয়ে উঠল, কিন্তু বলি বলি করেও সাধুর ধ্যানে বাধা দেওয়া ঠিক হবে কিনা ভেবে সে আর কিছু বলতে সাহস পাচ্ছে না। এমন সময় ধ্যানরত সাধু বাবা তার ধ্যানের ভঙ্গিতে বসে থেকে চোখ বন্ধ রেখে বললেন, অনেকক্ষণ তো হলো বসে আছেন, আমার ধ্যান ভঙ্গ করা ঠিক হবে কিনা সেই চিন্তা আপনাকে করতে হবে না। সেটা বলতে এসেছেন বলে ফেলুন। তবে হ্যাঁ, সবকিছু সত্যি করে না বললে কিন্তু আমি সাহায্য করতে পারবো না। মোড়ল মশাই অবাক হয়ে গেলেন। কি করে জানলেন ইনি যে তারা অনেকক্ষণ বসে আছে? সে তো একটিবারও চোখ খোলেনি। আর কি করেই বা জানলো যে সে কি ভাবছে? আবার খানিক রাগও হলো মোড়লের।
সাধু বাবা যখন বুঝতেই পেরেছিলেন তারা এত সময় ধরে বসে আছে, তাহলে এতক্ষণ কথা বলেননি কেন? কেন তাদের বসিয়ে রাখলো? তার মনের ভাব বুঝতে পেরে সাধু বাবা একই ভঙ্গিতে বললেন, অকারণে রাগ করে কোনো লাভ নেই। আমি কেন আপনাদের এতক্ষণ বসিয়ে রেখেছি তা আপনাদের জানার দরকার নেই। ধন্যী ধন্যী আপনি বাবা। সাধু বাবা যদি একটু চোখ খুলিয়া কন তাহলে বড় উপকৃত হয়। এভাবে কথা কইতে বড় অস্বস্তি হয়। কিন্তু আপনার মুখ যে আমি দেখব না, মানে? হ্যাঁ, অত মানে বুঝে আপনার কাজ নেই। কথা বলার থাকলে এইভাবে বলতে হবে। আশা আশা আপনার কথাই হোক। আপনারে দেখে মনে হচ্ছে আপনি সবই জানেন গ্রামের দশা। ও আপনারে কই, বিগত 1 মাস হইরা 3 দিন পর পর আমাদের গ্রামে একজন কইরা মানুষ নিখোঁজ হইয়া যাইতেছে। তার কথায় বাধা দিয়ে সাধু বাবা ব্যঙ্গের হাসি হেসে বললেন, নিখোঁজ হচ্ছে না মারা যাচ্ছে সেটা আপনিও জানেন। আমার ধারণা আপনি এটাও বুঝতে পেরেছেন যে এইসব কেন হচ্ছে। খানিকক্ষণ চুপ থাকে মোড়ল, তারপর বলে, হ্যাঁ, আপনে ভুল কিছু কর নাই। আমি আন্দাজ করতে পারছি যে এসব কেন হচ্ছে, কিন্তু সে ঘটনা তো আজকে না 20 বছর আগেকার কথা। তাহলে এতদিন পর কেন? সব প্রশ্নের উত্তর থাকে না, তবে ধরে নিন বিধির ইচ্ছে এমনই তাই। তাহলে এখান থেকে এখন পরিত্রাণের পাওয়া উপায় কিডা? হ্যাঁ, আগে সমস্ত কিছু আমায় খুলে বলুন। হাইসা মোড়ল মশাই বলতে শুরু করলেন, আজ থাইকা 20 বছর আগেকার কথা। আমাদের গ্রামে এক মাইয়া ছিল, নাম ছিল হৈমন্তী। হৈমন্তীটা এমনিতেই ভালো ছিল, কিন্তু এক সময় তার উপর ডাইনি ভর করল। তার বিয়া ঠিক ছিল পাশের গ্রামে এক ছেলের সঙ্গে। বিয়ার ঠিক 3 দিন আগে কোনো এক অজানা কারণে ছেলেটা মারা গেল। তখন আস্তে আস্তে ধরা পড়লো যে মাইয়াডারে ডাইনি ধরেছে। তখন গ্রামে সবার সুরক্ষার কথা ভেবে গুণী বিধান দিল যে সে সহ তার পরিবারের সকলে এক ঘরে কইরা দিতে হবে। তাই হইল, কিন্তু তারপর তারে নিয়ে নানা কাহিনী রইতে থাকলো। শেষে গুণিনের নির্দেশে আমি গেলাম ডাইনির সঙ্গে কথা কইতে, কিন্তু ডাইনি তো কথা শুনল না, উপরন্তু আমারে আক্রমণ করিল। কোনো ক্রমে প্রাণ নিয়া বাইসা আমি ডাইনিটারে আটকে দিলাম ঘরের মধ্যে। আমার ওপর আক্রমণ করার আগে কিছু গ্রামবাসীরা মিলে সেই রাতে সে সহ গোটা পরিবারটারে বাড়ির মধ্যে আটকে বাড়িটাকে পুড়াইয়া দিল। পরের দিন সকালে আমি জানতে পারি সেই কথাখান। তবে এরপর তাদের সকলের আত্মীয় কামনার জন্য সব গ্রামবাসীদেরকে নিয়ে আমি তাদের সৎ কার্য করছি। এই হলো ঘটনা। শুধু এইটুকু? আগে হ্যাঁ, এইটুকুনি। সাধু বাবা চুপ থাকলেন, তারপর বললেন, ওই পরিবারের সকলে সে রাতে মরেনি? কি? ওই পরিবারের ছোট ছেলে সে রাতে বেঁচে গেছিল, তবে পুরোপুরি সুস্থ ছিল না। হাত পোড়া অবস্থায় তাকে জঙ্গল থেকে উদ্ধার করে এক অঘরী, সুস্থ করে তোলে ওকে। সুস্থ হওয়ার পর সে অঘরী কাপালিক তান্ত্রিকদের সংস্পর্শে নিজেকে রেখে দেয় এবং এক সময় তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করে। এরপর এত বছর ধরে সে তন্ত্র সাধনার নানান শিখায় সিদ্ধি লাভ করেছে। এত বছরের পুষে রাখা প্রতিশোধ স্পৃহাকে কাজে লাগিয়ে বিগত চন্দ্রগ্রহণে সে পিশাচকে জাগ্রত করেছে এবং একের পর এক প্রতিশোধ নিয়ে চলেছে। এসব আমি কোথা থেকে কিভাবে জানলাম তা জিজ্ঞেস করবেন না, কারণ আমি তা আপনাকে বলবো না। আর আশা করি আমার শক্তি সম্বন্ধে আপনি অবগত হয়ে গেছেন, তাই সংশয় আপনার মনে না থাকাই উচিত। চিন্তিত মুখে মোড়ল জিজ্ঞেস করল, তাহলে এখন আমাদের কি করণীয় সাধু বাবা? এর থেকে কি আমরা পরিত্রাণ পাবো না? প্রতিশোধ শেষ হলে এমনি নিস্তার পাবেন বলে আমার বিশ্বাস। কিন্তু যদি না পাই, আর এই প্রতিশোধের জন্য আর কতজনকে নিজের প্রাণ দিতে হবে কে জানে। আপনি আপনি কিছু এক করেন সাধু বাবা, কিছু একটা করেন। এই বলে সাধু বাবাকে মাটিতে মাথা ঠুকে প্রণাম করতে লাগল। তার সাথে বাকিরাও কাতর আবেদন যোগ করল, দয়া করেন সাধু বাবা, সাধু বাবা আপনি পারেন আমাদের বাঁচাতে, আপনি কিছু করুন। আপনার দোহাই লাগে সাধু বাবা, সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো বাবা।
শেষ পর্যন্ত সকলের কাতর অনুরোধে রাজি হয়ে সাধু বাবা নির্লিপ্ত পূর্বভঙ্গিতে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতে একটা যজ্ঞ করব, যাতে এই পিশাচের থেকে এই গ্রাম মুক্তি লাভ করে। ঈশ্বর সহায় থাকলে মঙ্গল হবে। আর আমি যদি না পারি তাহলে এই গ্রাম আমি পরিত্যাগ করে চিরকালের মতো চলে যাব। সন্ধে লাগার পর থেকেই ভয় গ্রাস করেছে কাঞ্জিয়া গ্রামের মোড়ল মশাই তথা মকরবাগ সান্যালকে। তিনি কাউকে কিছু বলতেও পারছেন না, এদিকে নিজে গুমড়ে গুমড়ে ভয় পাচ্ছেন। অন্ধকার নামার পর থেকে সে আর বাইরে বেরোবে না তা সে ঠিক করেছে। তাই কিছু আগেই ভেনুয়াকে পাঠিয়েছিলেন সাধু বাবার কাছে, সাধু বাবার যজ্ঞের সমস্ত জোগাড়জান্তি প্রস্তুতি হয়েছে কিনা জানতে। ভেনুয়া ফিরে এলে সে জানতে পারল যে সাধু বাবার যজ্ঞের জন্য সমস্ত আয়োজন প্রস্তুত। রাত 9টা নাগাদ শুরু হবে যজ্ঞ। সাথে সাথে ভেনুয়া এও জানালো যে যজ্ঞ চলাকালীন কাউকে যজ্ঞের ত্রিসীমানায় যেতে নিষেধ করে দিয়েছেন সাধু বাবা। মোড়ল মশাইয়ের মনে হচ্ছে এই বুঝি সেই প্রতিশোধ স্পৃহার আগুনে সে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, এই বুঝি পিশাচ আসবে তাকে মারতে। তাকে চুপ করে এক জায়গায় বসে থাকতে দেখে তার গিন্নি তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে গো, অমন চুপটি করে এক জায়গায় বসে আছো কেন? কিছু হয় নাই, এমনি বইসা আছি। তোমার কি শরীর টরীর খারাপ হয়েছে? না তেমন কিছু না, ওই গরমটা একটু বেশি লাগতেছে। বাতাস গরম? না না, কোথাও যাওয়ার লাগবে না, তুমি আমার কাছেই বইসা থাকো। তার গিন্নি চুপ করে বসে রইলেন। কিছুক্ষণের নিস্তব্ধতার পর মোড়ল নিজেই বললেন, বলছি শোনো, আজ রাতে বাড়ি যেন কেউ না ঘুমোয়, সবাই জায়গা থাকবে। ও আবার কি কথা, খামোখা রাত জাগতে যাবে কেন সকলে? আমি কইছি তাই। আর কথা বাড়ায় না মোড়ল গিন্নি, কারণ গ্রামের মতো বাড়িতেও মোড়ল মশাইয়ের কথাই শেষ কথা। ওদিকে রাত 9টার সময় বটতলার নিচে শুরু হয় পিশাচ দূরীকরণের যজ্ঞ। যজ্ঞের আয়োজনের অর্ধেক জোগাড় করে দিয়েছেন মোড়ল মশাই তার লোক দিয়ে, আর যজ্ঞের বাকি অর্ধেক উপাচার হলো গুপ্ত। সেগুলো সব সাধু বাবার নিজের কাছেই ছিল, বা বলা যায় বহুদিনের সংগ্রহ করা ছিল। দাউ দাউ করে জ্বলতে লাগলো যজ্ঞের আগুন, সাথে শুরু হলো বিড়বিড় করে মন্ত্র জপ। রাতের খাওয়া দাওয়া শেষ করে মোড়ল মশাইয়ের নির্দেশ মতো বাড়ির সকলেই জেগেছিল, কিন্তু আজ যেন ঘুম তাদের চোখে আরও বেশি করে হানা দিতে লাগলো। কেউ পায়চারি করে, গল্প করে, কেউ হিসেব করে ঘুম তাড়াতে চাইলেও একটা সময় পর তাদের চোখে আরও বেশি করে ঘুম জড়িয়ে এলো। একমাত্র ঘুম নেই মোড়ল মশাইয়ের চোখে। সে চুপচাপ বসে রয়েছে শান্ত হয়ে, কিন্তু তার ভেতরে রয়েছে এক প্রবল অশান্তি। একটা সময় পর মোড়ল মশাইয়ের নির্দেশ মানতে অপারগ হয়ে এক এক করে সবাই ঘুমে তলিয়ে গেল। যে যেখানে ছিল সে সেখানেই ঘুমিয়ে পড়ল। তবে তা মকরবাগ সান্যালের চোখেও পড়ল না। রাত আরও গভীর হতে হঠাৎ কেউ একটা কড়া নাড়ল। সে তটস্থ হয়ে রইল। না, যেই ডাকুক না কেন আজ কোনো মতেই সে দৌড় খুলবে না। বেশ অনেকক্ষণ আর কোনো সাড়া শব্দ নেই। মোড়ল মশাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভাবলেন তার মানে সাধু বাবার যজ্ঞে হয়তো কাজ দিয়েছে। কিন্তু তার স্বস্তির নিঃশ্বাসকে রোধ করে হঠাৎ কোত্থেকে আগুন ধরে গেল গোটা বাড়ির চারপাশ। মোড়ল চেঁচাতে লাগলেন, আগুন আগুন আগুন, সবাই বাইরে আসো, সবাই বাইরে আসো, বাড়িতে আগুন লাগছে, বাড়িতে আগুন লাগছে। চেঁচাতে চেঁচাতে সদর দরজা খুলে বেরিয়ে এলেন বাইরে। বাইরে এসে হাঁপ ছাড়তে লাগলেন, তারপর আবার চেঁচাতে লাগলেন, বাইরে এসো সকলে, বাইরে এসো সকলে, আগুন আগুন। হঠাৎ সব আগুন মিলিয়ে গেল। কোথাও কোনো আগুনের চিহ্ন মাত্র নেই, যেন সবটাই তার ভ্রম ছিল। তখন তার খেয়াল হলো যে সে বাইরে বেরিয়ে এসেছে এবং রাস্তার উপর দাঁড়িয়ে আছে। সেই সময় পেছন থেকে হাসির হট্টরোল পড়ল। সে চমকে ফিরল, কিন্তু না, কেউ নেই। সে খেয়াল করল গলির মুখে একটা অস্পষ্ট আবছায়া মানব মূর্তি দাঁড়িয়ে আছে, যার এলোকেশি চুল আর শাড়ি পরার ধরন দেখে মনে হয় ওটা একজন নারী মূর্তি। আর নারী মূর্তির মেয়েটা তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে ভয়, ডর, ভ্রম, প্রতিশোধ স্পৃহার কথা, পিশাচের কথা সব কিছু ভুলে গেল। অনুসরণ করতে থাকলো মেয়েটাকে। সে এসে দাঁড়ালো বড় কুয়োর কাছে। মোড়ল মশাইয়ের এখন মনে নেই রক্তপূর্ণ কুয়োর কথা। হঠাৎ ঝড় উঠল।
আজ একেতেই অমাবস্যা, তার উপর ঘনায়মান হলো মিশ কালো মেঘরাশি। হাওয়া বইতে লাগলো উথাল পাথাল। মকরবাগ সান্না, লাভছায়া নারী মূর্তি আর কুয়োটাকে কেন্দ্র করে চারপাশে উঠে এলো হাওয়ার প্রাচীর। বিচ্ছিন্ন করে দিল এই অঞ্চলকে বাকি সমস্ত ভুবন থেকে। একটা বজ্রবিদ্যুতের ঝলকানি জেগে উঠল মেয়েটার মাথা থেকে আকাশ ভেদ করে। বজ্রপাতের আওয়াজে হুঁশ ফিরল মোড়ল মশায়ের। সে দেখল মেয়েটা কুয়োর দিকে ধেয়ে গিয়ে তার মধ্যে ঝাঁপ দিল। সে দ্রুত ছুটে এলো কুয়োর পাড়ে। দেখল কুয়োর মধ্যে কিচ্ছু নেই, শুধু মেয়েটি ছাড়া। উবু হয়ে বসে আছে মেয়েটা, হাতছানি দিয়ে ডাকছে তাকে। সে কি করে নিচে নামবে এমনটা ভাবছে, তখনই মেয়েটার পিঠের এলো চুলগুলো কুয়োর গা বেয়ে ওপরে উঠে এলো, আর সেই চুল ধরে কুয়োর নিচে নেমে এলো মোড়ল মশাই। সে মেয়েটার দিকে এগিয়ে গেল, হাত রাখলো তার পিঠে, আর মেয়েটা তৎক্ষণাৎ পেছন ফিরে তাকালো তার দিকে। স্পষ্ট হয়ে এলো তার মুখ। শিহরণ খেলে গেল মোড়ল মশাইয়ের শরীরে। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, হৈমন্তী। সে তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল। একে একে মনে পড়ে গেল তার এখানে আসার সব কথা। তখনই চারপাশে আগুন ধরে গেল। সাথে সাথে বহুগুণ উচ্চ স্বরে আর্তনাদ ভেসে এলো কুয়োর প্রতিটা কোণ থেকে। সেই সব মানুষের আর্তনাদ। সম্পূর্ণ কালো চোখে হৈমন্তীরূপী পিশাচ এগিয়ে এলো মোড়লের দিকে। মিনমিনে অপার্থিব কণ্ঠে বলল, আমাকে আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমার ছেড়ে দেন মোড়ল মশাই। আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? আর যদি অজ্ঞাতসারে আমার কাছ থেকে কোনো ভুল হইয়া থাকে, তাহলে তার শাস্তি আমার দিন। আমার পরিবারে ছাইড়ে দেন, দয়া করে ছাইড়ে দেন, ছাইড়ে দেন। গলার সুর বদলে গিয়ে অন্য এক গাঢ় কণ্ঠস্বরে বদলে গেল। হাসতে লাগলো সে। আর সেই সাথে রয়েছে মর্মভেদী আর্ত চিৎকার। কুয়োর দেওয়াল বেয়ে ক্রমশ ওপরে ওঠার চেষ্টা করছে মোড়ল, কিন্তু কিছুতেই পারছে না। আগুনের তাপে তার চামড়া পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে। হাসি বদলের সাথে সাথে বদলে গেল মুখ। পুড়ে যেতে লাগলো হৈমন্তীর চামড়া, ঝলসে যেতে লাগলো মাংস, মুখ থেকে খুলে খুলে পড়তে লাগলো মাংস। আর সেই মুখ নিয়ে হেসে চলেছে ওই অবয়ব। কি বিভৎস সেই মুখ, কি বিভৎস সেই হাসি, কি বিভৎস সেই দৃশ্য। আর সহ্য করতে পারছে না সে, চোখ বন্ধ করে ফেলল। কিন্তু চোখ বন্ধ করেও আশ্চর্যজনকভাবে সে সব দেখতে পাচ্ছে। চোখ খুলে ফেলল, দেখল সেই অবয়ব আর তার সামনে নেই। আগুনও আর নেই চারপাশে, কোনো শব্দ নেই। তাহলে কি সাধু বাবার? ভেবে মুখ তুলতেই দেখে সেই বিভৎস পিশাচ হেঁটে বেড়াচ্ছে কুয়োর দেওয়ালে। গোল গোল ঘুরে তাকে প্রদক্ষিণ করতে করতে নিচে নেমে আসছে। তার লম্বা চুলগুলো নেমে এলো নিচে, আর তখনই নিচের দিক থেকে একটা তরল চিটচিটে পদার্থ ক্রমশ কুয়োটাকে ভরতে লাগলো। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারল এ অন্য কিছু নয়, রক্ত। সাথে সাথে ওপরের দিক থেকে পড়তে লাগলো কাটা হাত পা, ছিন্ন ভিন্ন শরীরের অংশ। সীতারামের কাটা মুন্ডুটা এসে পড়ল তার হাতের ওপর। কি ভয়ানক! একে একে পড়তে লাগলো বাকিদের কাটা মুন্ডু। পিশাচিনীর হাসির সাথে যোগ দিল সমস্ত কাটা মুন্ডুর হাসি। এবার পিশাচিনী নেমে এলো নিচে, এসে দাঁড়ালো তার একদম সামনে। তীব্র নখ দিয়ে এক টানে ছিঁড়ে ফেললো তার বাঁ হাত। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। করুণ সুরে ভিক্ষা চাইতে লাগলো তার জীবন। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় বাঁচতে দে, আমায় মেরো না, আমায় মারিস রে, আমায় মারিস রে, আমায় ক্ষমা কর, ক্ষমা কর, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এতে পিশাচের হাসি আরো উচ্চস্বরে হয়ে উঠল। তার নখ দিয়ে ছোট ছোট করে কাটতে লাগলো মোড়লের ডান পাটা। ছুঁড়ে দিল পাটা কাটা মুন্ডুগুলোর দিকে, আর তারা খুবলে খুবলে খেতে লাগলো সেই কাটা পায়ের মাংস।
এবার সে আরও এগিয়ে এলো মোড়লের দিকে। তার দুটো হাত বসিয়ে দিল মোড়লের গলায়, এক টানে খুলে নিল তার মাথাটা। তারপর প্রচণ্ড শব্দে আলো সহকারে একটা বজ্রপাত হলো। শরীর ত্যাগ করে লাল ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এলো আর চোখের নিমেষে উড়ে মিলিয়ে গেল মেঘের মধ্যে। কুয়ো ভরে গেল জলে আর সমস্ত লাশের ছিন্ন ভিন্ন দেহ ভেসে উঠল তার সাথে। সকাল হতেই মোড়লের বাড়িতে হই হই কাণ্ড বেঁধে গেল, কারণ সদর দরজা খোলা আর মোড়ল বাড়িতে নেই। ঘুম থেকে উঠে কেতকী ছুটল সারা গায়ে খোঁজ করতে। সে ফিরল দুপুরের দিকে, কাঁদতে কাঁদতে এলো তার আম্মির কাছে। এসে কেঁদেই যাচ্ছে দেখে তাকে শান্ত করে সান্যালগিন্নি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বড় কর চলে কর্তা দাদুর আর সবার লাশ ভেসে উঠেছে, তাও আবার কাটা। বিকেলে গাঁয়ের প্রায় সকলে মিলে এক জায়গায় জড়ো হলো সাধু বাবার কাছে যাওয়ার জন্য। সেই সময় সাধু বাবা নিজেই উপস্থিত হলেন। আমি জানি আপনারা সবাই আমার কাছেই যাচ্ছিলেন, আর কোনো চিন্তা নেই, কাল আমার যজ্ঞ সম্পন্ন হয়েছে এবং পিশাচ ওই গ্রাম থেকে বিদায় নিয়েছে। কিন্তু মোড়ল মশাইকে আমি বাঁচাতে পারিনি। অবশ্য এর আরও একটা কারণ রয়েছে। কারণটা হলো মোড়ল মশাই আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছিলেন এবং বেশ কিছু কথা বলেননি, তাই তাকে বাঁচানো সম্ভব হয়নি আমার। পিশাচ চলে গেছে এ বিষয়ে তোমরা আরও নিশ্চিত হবে যখন দেখবে বজ্রপাত ছাড়ায় বৃষ্টি নামছে। আর যেমন কথা দিয়েছিলাম তেমন আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কখনো ফিরে আসবো না এই গ্রামে। মোড়ল মশাইয়ের কি দোষ ছিল সাধু বাবা ওই ঘটনায়? আর ঠিক কিভাবেই বা এরা সবাই নিখোঁজ হলো আর মারা গেল? কিছু কিছু জিনিস রহস্যের আড়ালেই থেকে যায় চিরকাল, সেসবের উত্তর না খোঁজাই ভালো। যাওয়ার আগে আপনার নামটা বলে যান। তা না জানাই ভালো। এরপর সবাইকে বিদায় জানিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পথে হাঁটা দিলেন তিনি। কিছু দূর পর্যন্ত তাকে এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার পিছু পিছু চলতে লাগলো সকলে। লাল সূর্য অস্ত যেতে লাগলো পশ্চিম প্রান্তে, আর পশ্চিম গ্রামের প্রান্তমুখে সীমানার একটু আগে পর্যন্ত সাধু বাবাকে এগিয়ে দিল সকলে। তারপর সবাই পেছন অভিমুখে ফিরতে লাগলো গ্রামে। পরিষ্কার এলোমেলো হাওয়া বইতে লাগলো, আর সেই হাওয়াতেই উড়ে গেল সাধু বাবার নামাবলীর একাংশ। অতি সন্তর্পণে নামাবলীটা আবার নিজের গায়ে ভালোভাবে জড়িয়ে নিল সাধু বাবা। সেই সময় কেউ একটু খেয়াল করলেই হয়তো দেখতে পেত সাধু বাবার বাঁ হাত সহ বাঁ দিকের অনেকটাই পোড়া ক্ষত দাগ। এতক্ষণ আপনারা শুনছিলেন শোধ, রচনা রূপা সাহা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, রুবিনা, তৃষা, সৃষ্টি, ঋদ্ধি, শঙ্খ, সৌভিক, সৌরভ, দিব্যেন্দু, সুপ্রজা, নীল এবং সঞ্চিতা। আজকের গল্পের প্লট নির্মাণে এবং আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে অঙ্কিতা। ভিডিওগ্রাফিক্সে ছিল শঙ্খ। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন এবং দুর্দান্ত গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।